6 বছরের এক ছোট্ট শিশু রুহান। বাবা মারা গেছেন, এখন মায়ের কাছেই বড় হচ্ছে সে। মা বাগানে কাজ করা সাধারণ একজন মালি, তার কাছেই ছোট রুহান বড় হচ্ছে। মা সারাদিন বাগানে কাজ করেন আর রুহান তার চারপাশে ঘুরে বেড়ায়। তার অনেক শখ, পড়াশোনা করবে, কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না। পড়াশোনা তো দূরের কথা, খেয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে। রুহানের আরও একটা স্বপ্ন আছে, সেটার কথা একটু পরেই বলছি। সারাদিন কাজ করে তার মা বাসায় ফিরলেন। বাসায় ফিরতেই রোহান তার মায়ের আঁচল ধরে বলল, মা, আমি যে বলেছিলাম একটা ফুটবল কিনে আনতে, এনেছো? তখন তার মা মলিন মুখে তাকে জবাব দিলেন, না রে বাবা, আজকে মালিক টাকা দেয়নি, তাই কিনতে পারিনি, তবে কালকে কিনে আনবো নিশ্চিত। কালকে বলে বলে আর কতদিন কাটাবে? আমাকে তুমি বলেছিলে বল কিনে দেওয়ার পর একটা বুটও কিনে দিবে, কিন্তু কিছুই তো দিলা না। আপনারা হয়তো ভাবছেন ও ফুটবল আর বুট দিয়ে কি করবে, তাহলে শুনেন। ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছে তখন থেকেই ফুটবলের প্রতি তার অদম্য এক ভালোবাসা। ফুটবলকে সে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় বড় হয়ে একজন ফুটবলার হতে, কিন্তু সেটা কি আর সম্ভব? তার মা তাকে একটা বল কিনে দিতে পারছেন না। আর কিভাবে কোন ক্লাবে ভর্তি করবেন, কিভাবে খেলা শিখবে, আর কিভাবে বা ফুটবলার হবে, সব মিলিয়ে তার জীবন কোনো মতে কাটছিল। প্রতিদিনই স্বপ্ন দেখে কালকে হয়তো তার মা তার জন্য বল নিয়ে আসবেন, কিন্তু আজ 1 মাস হলো কালকে কালকে বলে বলে তাকে শান্ত করে রাখছে। পরের দিন তাকে সকালের খাবার খাইয়ে তার মা চলে যায় কাজে, আর রুহান বেরিয়ে যায় তার কাগজের তৈরি একটা বল নিয়ে। সেটা দিয়েই সারাদিন একা একা খেলাধুলা করে। সারাদিন এই বলের পেছনে দৌড়ায়, কাগজের বল দিয়ে নানা রকম ডিবলিং আর শট করে। এটা নিয়ে তার বন্ধুবান্ধব হাসাহাসি করলেও এটা দেখে তার স্বপ্নটাকে সে খুঁজে পায়, নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। 6 বছরের ছেলে আর কী বা বোঝে, তবে সে যতটুকু বুঝেছে তাতেই সে স্থির করে নিয়েছে যে করেই হোক সে ফুটবলার হবে, তারপর শান্ত হবে। কিন্তু ফুটবলার হওয়া কি চাটিখানি কথা? রুহান হাঁটতে হাঁটতে একটা স্কুলের কাছে যায়। সেখানে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছিল। রুহান কৌতূহল হয়ে ভিতরে ঢোকে পড়ে। তখন দেখল তার বয়সী ছেলেরা বুট জার্সি পরে ফুটবল খেলার জন্য তৈরি হচ্ছে। এটা দেখে তার অনেক ইচ্ছে হলো, কিন্তু তার কাছে তো বুট জার্সি কিছুই নেই। তাই সে এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছিল। খেলা শুরু হলো। হঠাৎ করে একটা ছোট বাচ্চা শট করলে তার দিকে বল ধেয়ে আসে। রুহান সেটাকে অনেক স্টাইলিশভাবে ফেরত পাঠায়। অতিথি হিসেবে উপস্থিত থাকা জেলা ফুটবল ক্লাবের কোচ সেটা লক্ষ্য করেছেন। ছেলেটা কত ছোট, কিন্তু তার ড্রিবলিং স্টাইলটা কত উন্নত। কে এই ছেলেটা? ওখানে দাঁড়িয়ে কি করে? আমাকে জানতেই হবে। জেলা ফুটবল ক্লাবের কোচ স্টেজ থেকে উঠে আস্তে আস্তে রোহানের কাছে গেলেন। তখন সে এক মনে তাকিয়ে ছোট বাচ্চাগুলোর খেলাধুলা দেখছেন। কোচ এসে তার পাশে দাঁড়িয়ে বললেন, এই ছেলে, কি ব্যাপার? তুমি কোথায় থাকো আর এখানে দাঁড়িয়ে কি দেখছো? ছোট রোহান তখন কিছুটা ভয় পেয়ে গেল, হয়তো তাকে এখন এখান থেকে বের করে দিবে, কিন্তু সে কিছুতেই এখান থেকে বের হতে চায় না। তখন আমতা আমতা করে বলল, আমি ওই পাশের একটা বাড়ি থাকি, ওখানে ওদের খেলা দেখতে এসেছি। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রোহান। আচ্ছা বাবা রোহান, তুমি তো ভালো খেলতে পারো, তুমি ওদের সাথে খেলবে? হ্যাঁ, আমি ওদের সাথে খেলতে চাই, কিন্তু ওরা আমাকে খেলায় নিবে না। কে বলেছে নিবে না? তুমি আমার সাথে আসো, আমি বলে দিচ্ছি ওরা তোমাকে ওদের সাথে খেলায় নিবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ সত্যি, আমার সাথে চলো। রুহান চলে গেল সেই লোকটার সাথে। লোকটা তাকে নিয়ে গিয়ে একটা জার্সি দিল আর একটা বুট দিল। রোহান তখন সেগুলো পরে রেডি হয়ে গেল। এরপর কোচ একটা ছেলেকে নামিয়ে তাকে খেলায় তুলে দিলেন। সবার দৃষ্টি তার দিকে। রুহান নিজের জীবনে প্রথম এত ভালো বল পেয়ে যেন আকাশে উড়ছিল। সব কিছু তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। রুহান নিজের জীবন উজাড় করে খেলছিল। আজ যে তার নিজেকে প্রমাণ করার দিন। রুহানের একের পর এক অসাধারণ ডিপ্লিং দর্শক সারিতে বসে থাকা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকল অতিথিবৃন্দকে মুগ্ধ করছিল। রোহান শেষে একটা গোল করে, সবাই হাততালি দিয়ে তাকে অভিবাদন জানায়। কিন্তু কোচ
আরিফ সাহেব অন্য বিষয় নিয়ে চিন্তা করছেন। তিনি যে করেই হোক এই ছেলেকে তার কাছে নিয়ে প্র্যাকটিস করাতে চান। এই ছেলেটার মধ্যে তিনি ভবিষ্যতের কোনো এক নামকরা ফুটবলারকে দেখতে পারছেন। খেলা শেষে যখন রোহান ফিরে যাচ্ছিল নিজের বাড়ির দিকে, তখন আরিফ সাহেব এসে তার সামনে দাঁড়িয়ে বললেন, এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? আমি তো আমার বাসায় ফিরে যাচ্ছি। তুমি তো অনেক ভালো ফুটবল খেলো, তুমি তো চাইলে ভালো একটা ক্লাবে ভর্তি হতে পারো, সেখানে প্র্যাকটিস করলে দেখবে একদিন অনেক বড় হতে পারবে। ক্লাব কি আঙ্কেল? ছোট রোহান জানতো না ক্লাব কী জিনিস, সে শুধু জানতো তারা অনেক গরিব। তাই সে বলল, এসবে ভর্তি হতে পারবো না, কারণ আমার আম্মা অনেক গরিব। কেন, তোমার বাবার কি হয়েছে? রুহান তখন তার হাতের আঙুলটা আকাশের দিকে ইশারা করে বলল, আমার আব্বু এখানে থাকেন। আম্মু বলেছে আমি যেদিন বড় হয়ে যাব সেদিন আব্বু সেখান থেকে আমার কাছে আসবেন। কোচের আর বুঝতে বাকি রইল না তার বাবা মারা গেছেন, কিন্তু ছেলেটার প্রতিভা সঠিকভাবে কাজে লাগালে একদিন অনেক বড় কিছু হতে পারবে। কিন্তু এত ছোট বয়সে পরিবারের সাপোর্ট ছাড়া তাকে বড় হওয়া সম্ভব নয়। তিনি তার পরিচয় করে রাখলেন, রোহানকে তার বাসায় পৌঁছে দেওয়ার নাম করে তার বাসার ঠিকানাটা নিয়ে নিলেন, যাতে কিছুদিন পরে যখন সে বুঝতে পারবে সব কিছু, তখন তিনি তাকে নিয়ে সেখান থেকে আনবেন। ওদিকে বিকালে রোহানের মা তার মালিকের কাছে গিয়ে বললেন, সাহেব, আজকে যদি আমায় কিছু টাকা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার ছেলেটা কয়েকদিন ধরে কান্না করছে একটা বল কিনে দেওয়ার জন্য, কিন্তু আমি টাকার জন্য পারছি না। বাগানের মালিক তখন রাগান্বিত হয়ে রোহানের মাকে বলল, তোমাদের ছোটলোকদের এই এক সমস্যা, একদিন কাজ করার আগেই টাকার জন্য পাগল হয়ে যাও। এখনও এক সপ্তাহ হয়নি, এই মাসের টাকাটা নিয়েছো, এখন আবার কিসের টাকা? তাড়াতাড়ি যাও এখান থেকে। সাহেব, আমি কাজ করে সব কিছু পুষিয়ে দিব। আপনি দয়া করে এই মাসের টাকাটা আমাকে দিয়ে দিলে আমার খুব উপকার হতো। যেই টাকা নিয়েছিলাম সেগুলো দিয়ে খরচ করেই শেষ হয়ে গেছে। আমার কাছে কোনো টাকা নেই, তাই তাড়াতাড়ি এখান থেকে ভাগ, না হলে কিন্তু ধাক্কা দিয়ে বের করে দিব। আর যদি বেশি টাকার প্রয়োজন হয় তাহলে এখানে কাজ করার দরকার নেই। না না সাহেব, দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। কাজ থেকে বের করলে আমি খাবো কি, আমার ছেলেটাকে বা খাওয়াবো কি? রুহানের মা তখন কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে আসলেন। আজকেও ছেলেটার ইচ্ছাটা পূরণ করতে পারলেন না। জন্মের পর থেকে 6 বছর হয়ে গেছে, এখনও ছেলেটার কোনো আবদার তিনি পূরণ করতে পারেননি। হাজার দুঃখ বেদনা আর কষ্ট নিয়ে বাসায় দিকে ফিরে আসলেন। একটা স্পোর্টসের দোকানে দেখলেন অনেক সুন্দর সুন্দর ফুটবল সাজানো, কিন্তু তার কাছে টাকা নেই। শেষে নিজের হাতের দিকে তাকালেন, তার স্বামীর দেওয়া একমাত্র উপহার, যেটি তিনি বিক্রি করেননি। বাকি সব কিছু বিক্রি করে দিয়েছেন টাকার অভাবে। হাতের চুড়ি 2টা ছেলের আবদার পূরণ করতে গিয়ে হাতের একটা চুড়ি তিনি বিক্রি করে দিলেন। 5,000 টাকায় সেই চুড়ি বিক্রি করার টাকা দিয়ে রোহানের জন্য একটা বল আর একটা বুট কিনলেন। এরপর কিছু মাংস কিনে বাসায় ফিরলেন। রোহান তখন ঘুমিয়ে পড়েছিল, তাই তার মা তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে রাখলেন, যাতে রোহান ঘুম থেকে উঠলেই খাবার পেয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর রোহানের ঘুম ভাঙল। রান্না করে ঘরের দিকে গিয়ে দেখল তার মা রান্না করছে। তখন রোহান জিজ্ঞেস করলো, আম্মু, তুমি কি রান্না করো? আজকে আমি তোমার জন্য মাংস কিনে এনেছি বাবা। আজ তুমি মাংস দিয়ে খাবে, আর তোমার জন্য একটা বল আর বুটও কিনে এনেছি। সত্যি বলছো আম্মু? বাবা, টেবিলের উপর রাখা আছে, গিয়ে নিয়ে নাও। রোহান তখন খুশিতে লাফাতে শুরু করলো। একটা 400 টাকা দামের ফুটবল আর 300 টাকা দামের একটা বুট পেয়ে রোহান যেন আকাশে চাঁদ হাতে পেল। লাফাতে লাফাতে বাড়ির বাইরে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই তার মা পিছনে পিছনে গিয়ে তাকে নিয়ে আসলেন। আম্মু, তুমি বাড়ি ফিরে যাও, আমি এগুলো আমার বন্ধুদের দেখিয়ে আনি। আচ্ছা বাবা, এগুলো কালকে সকালে দেখালে হবে। এখন বাড়ি আসো, তোমার জন্য মাংস রান্না করেছি, তুমি সেটা দিয়ে ভাত খেয়ে নাও। কাল সকালে তোমার সকল বন্ধুদের এটা দেখাবে। ঠিক আছে আম্মু, তাড়াতাড়ি বাসায় চলো, আমার অনেক খিদে পেয়েছে। বাসায় ফিরে রোহান হাসি মুখে খাচ্ছিল, আর সেটা বসে বসে দেখছিলেন তার মা।
ছেলের মুখে এই হাসি যেন তার কাছে হাজার দিনের কষ্ট ভুলে থাকার মতো। তিনি যে তার ছেলের মুখে হাসি ফোটাতে পারছেন, এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু নিজের স্বামীর অবশিষ্ট থাকা একমাত্র উপহার বিক্রি করে দিয়েছেন, এটা ভাবতেই তার কষ্ট হচ্ছে। চুড়িটা বিক্রি করার বাকি টাকা তিনি রেখে দিলেন সংসারের খরচের জন্য। রোহান খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই মায়ের দেওয়া বুট জোড়া পরে আর বল হাতে নিয়ে বেরিয়ে পড়ল রোহান। তার সকল বন্ধুদের শুধু একে একে দেখাচ্ছিল তার বুট আর বলটা। সারা দিন বল আর বুট নিয়ে পড়ে থাকলো। সে ঘরের ভিতরেও বুট আর বল নিয়ে দৌড়াদৌড়ি করে। এভাবে তার জীবনের আরও 1 সপ্তাহ পার হয়ে যায়। বাগানে গিয়ে তার মা জানতে পারলেন বাগান থেকে তার মাকে অনেকটা দূরে একটা বাগানে কাজের জন্য পাঠিয়ে দেওয়া হবে। এটা শুনেই রোহান কান্না করতে লাগলো। তার সকল বন্ধুবান্ধব এই এলাকা ছেড়ে সে যেতে চায় না। ছোট রোহান বুঝতে পারছিল না এটা তার জন্য কি। সে শুধু এটা জানে সে এখন এখান থেকে যেতে চায় না। কিন্তু দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। তার মা তাকে জোর করে নিয়ে গেলেন আর একটা শহরে, পুরো অপরিচিত চারিদিক। সেখানে তারা অভাব অনটনে 5টা বছর কাটিয়ে দিল। এখন আর রোহান ছোট নয়, 11 বছরের এক কিশোর। ফুটবলের সব বিষয়ে আস্তে আস্তে জানতে শুরু করেছে সে। জানতে শুরু করেছে পৃথিবীর রহস্যময় জিনিসগুলোর সম্পর্কে। মাঝে মাঝে মায়ের কাছে বায়না ধরে থাকে কোনো ক্লাবে ভর্তি করে দেওয়ার জন্য, কিন্তু টাকার অভাবে সেটা আর হয়ে ওঠেনি তার মায়ের জন্য। আসিফ সাহেব রোহান চলে যাওয়ার 3 মাস পরে সব ব্যবস্থা করে আসেন রোহানকে খুঁজতে, তাকে নিয়ে যেতে। কিন্তু রোহান ততদিনে এই এলাকা ছেড়ে অনেক দূর চলে গেছে। তিনি এসে বাসায় কাউকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে ফিরে যান। তার মা এখন আর আগের মতো নেই, আগের মতো কাজকর্ম করতে পারেন না। তবুও নিজের জীবনের ঝুঁকি নিয়ে সংসার বাঁচাতে কাজ করেন। রোহান এলাকার ছেলেদের সাথে খেলে বেড়ায়। 1 মাস পর সে একটা হোটেলে চা নিয়ে আনার চাকরি পায়। সেখানে সারা দিন মানুষকে চা বয়ে দিয়ে দেয় আর বিকালে বন্ধুদের সাথে খেলাধুলা করে। তার সকল বন্ধুদের থেকে সে খেলার অনেক পারদর্শী ছিল, তাই তাদের এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট সে খেলার সুযোগ পায়। কিন্তু ছোট বলে টিমের সবাই তাকে অবহেলা করত। শেষে একটা প্লেয়ারের ইনজুরিতে সে দলে চান্স পায়। দলে চান্স পেয়েই রোহান তার ঝলকানিতে পুরো মাঠ আলোকিত করে। তার টিম ফাইনালে উঠে যায়। ভাগ্যক্রমে সেই ফাইনালের প্রধান অতিথি ছিলেন আরিফ সাহেব। রোহান আরিফ সাহেবকে চিনতে না পারলেও আরিফ সাহেব ঠিকই অদম্য মেধাবী রোহানকে চিনতে পেরেছিলেন। ফাইনালে একের পর এক চোখ ধাঁধানো ডিপলিং আর ফুটবলীয় মেধায় সবার মন জয় করে নিয়েছিল রোহান। আরিফ সাহেব মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়েছিলেন। রোহান খেলা জানলেও ফুটবলের নিয়মকানুন সম্পর্কে সে অবগত ছিল না। আরিফ সাহেব রোহানকে সেই নিয়মকানুন শেখাতে চাইছিলেন। খেলা শেষ হতেই আরিফ সাহেব রোহানের সামনে দাঁড়িয়ে বললেন, আরে রোহান, কেমন আছো? রোহান লোকটাকে চিনতে পারছিল না, তাই অবাক হয়ে শুধু তাকিয়েছিল। রোহান, তুমি আমাকে চিনতে পারোনি? জি না আঙ্কেল, কে আপনি? তোমার হয়তো মনে থাকার কথা না। আমার সাথে তোমার দেখা হয়েছিল 5 বছর আগে। একটা ফুটবল ম্যাচে আমি তোমাকে খেলায় নিয়েছিলাম। এসব কি বলছেন? আমার কিছু মনে নেই। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। তুমি তো অনেক ভালো ফুটবল খেলো, তুমি চাইলে আমার ক্লাবে জয়েন হতে পারো। আমার অনেক স্বপ্ন আমি কোনো একটা ক্লাবে প্র্যাকটিস করব, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আর আমি চলে গেলে আমার আম্মুকে কে দেখে রাখবে? তোমার আম্মু কি তোমাকে খেলতে দিতে চায় না? এমনি খেলতে চাইলে কোনো বাধা দেয় না, কিন্তু কোনো ক্লাবে জয়েন হওয়ার কথা বললে স্পষ্ট না করে দিয়েছে। তাহলে তো খুব চিন্তার বিষয়। আচ্ছা, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। কোনো লাভ নেই, আমার আম্মু যখন একবার বলে দিয়েছে তার মানে ফাইনাল। আচ্ছা, পরে যা হবে দেখা যাবে, এখন নিয়ে চলো আমাকে। আচ্ছা ঠিক আছে, চলেন। এরপর রোহান আরিফ সাহেবকে নিয়ে নিজের বাসায় যায়। তার মা এখনও কাজ থেকে ফিরেনি। রোহান আরিফ সাহেবকে একটা চেয়ারে বসিয়ে বলল, আঙ্কেল আপনি এখানে বসুন, আম্মু কাজ থেকে একটু পরেই ফিরে আসবেন। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করি। একটু পর রোহানের মা চলে আসলেন। এসে বাসায় ঢুকে একজন লোককে দেখে রোহানকে জিজ্ঞেস করলেন, রুহান, এই লোকটাকে? আরিফ সাহেব তখন উঠে রোহানের মায়ের সামনে এসে বললেন, আমি এই জেলা ফুটবলের প্রধান কোচ। জি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখানে কেন? আমার মতন গরিব মানুষের ঘরে
আপনার কি দরকার? দেখুন আপা, আপনার ছেলে রোহান অনেক প্রতিভাবান একজন খেলোয়াড় হতে পারবে। আপনি ওকে একটা ক্লাবে ভর্তি করিয়ে দেন। সেখানে নিয়মিত প্র্যাকটিস করলে ও একদিন অনেক বড় ফুটবলার হবে। ভাই সাহেব, আমরা গরিব মানুষ, খেয়ে পড়ে বাচ্চাটাই কষ্টকর হয়ে পড়েছে এর মধ্যে, এবং রং তামাশা আমার ছেলেকে আর ধ্বংসের পথে নিয়ে যাবে। এর চেয়ে বরং আপনি এখান থেকে চলে যান, ওকে আমি এসব কাজ দিব না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনার ছেলে অনেক প্রতিভাবান। ওকে ওর প্রতিভা বিকাশের একটা সুযোগ দিন। ওকে আমার সাথে দিয়ে দিন। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওর সব খরচ দিব। আমি বললাম না আমার ছেলেকে এইসব দিব না, তাই এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রুহান তখন তার মায়ের সামনে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, আম্মু, তুমি দয়া করে না করো না। আমার অনেক স্বপ্ন, বড় হয়ে একজন ফুটবলার হব। দেখো, আমি যদি ফুটবলার হয়ে যাই, তোমার আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে সবাই আমার পরিচয় চিনবে। তোমাকে কেউ আর কষ্ট দিতে পারবে না। আমরা আর অভাবে থাকবো না। রুহানের মা তখন তাকে জড়িয়ে ধরে বলে, না বাবা, আমরা যেরকম আছি সেরকমই ভালো আছি। লোভ করা ভালো নয়। এভাবে অন্যজনের ওপর চড়ে কত দিন আর চলবে? দেখবে একদিন উনিও তোমাকে দূরে ঠেলে দিবে। সেদিন তুমি কোনো কাজ করতে পারবে না। খেলার পাগল হয়ে কোনো কাজ শিখবে না, পরে তুমি কোনো কাজও করতে পারবে না। দুদিক তুমি হারাবে। মা, আমি লোভ করছি না। আমাকে তুমি প্লিজ আমার যোগ্যতাটা প্রমাণের একটা সুযোগ দাও। আমি অনেক স্বপ্ন দেখেছি, এটা নিয়ে আজ যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করতে চাই না। তুমি কি চাও না তোমার ছেলের স্বপ্ন পূরণ হোক? আমি চাই বাবা, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি তো একেবারে চলে যাচ্ছি না, কয়েকদিন পর পর ফিরে আসবো। আপা, আপনি কোনো চিন্তা করবেন না। ও আমার ছেলের মতো, ওর সম্পূর্ণ খেয়াল আমি রাখবো। দেখবেন ওর কারণে একদিন আপনার মুখ উজ্জ্বল হবে। ভাই সাহেব, আপনি দয়া করে আমার ছেলেটাকে একটু দেখে রাখবেন। আমার একটা মাত্র বেঁচে থাকার অবলম্বন এই ছেলেটাই। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল এসে ওকে নিয়ে যাব। এখন যাই। বলি আরিফ সাহেব চলে গেলেন আর রুহান খুশিতে লাফাতে শুরু করলো। এতদিন পর তার স্বপ্ন পূরণ হতে চলেছে। ছোটবেলা থেকে সে স্বপ্ন দেখে এসেছে, আজ সেই স্বপ্ন তার সামনে হাতছানি দিচ্ছে। ওদিকে ছেলেকে যেতে দিতে চান না রুহানের মা, কিন্তু ছেলের এমন খুশি তিনি নষ্ট করতে চান না। কি করবেন তিনি? রাতে শুয়ে শুয়ে পরের দিনের কথা ভাবছে রুহান, কাল তার জীবনে কি ঘটবে। ওদিকে বাসায় ফিরে আরিফ সাহেব একটা রুম ঠিক করছিলেন। তখন তার মেয়ে তানিয়া আসলো। এসে তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু, আমাদের বাড়িতে কে আসবে? কার জন্য তুমি রুম ঠিক করছো? কাল থেকে এখানে একটা ভাইয়া থাকবে, সে খুব ভালো ফুটবল খেলে। কি মজা! আমিও তো ফুটবল খেলতে চাই। ভাইয়াটা কি আমার সাথে খেলবে? কেন খেলবে না তুমি? একদিন অনেক বড় ফুটবলার হবেই, দেখে নিও। তানিয়া আরিফ সাহেবের একমাত্র মেয়ে, বয়স 10 বছর হয়েছে। এর মধ্যেই বাবার সাথে থেকে থেকে ফুটবলের খুঁটিনাটি সব শিখে নিয়েছে। তার অনেক ইচ্ছে বড় হয়ে ফুটবলার হবে। আরিফ সাহেবের মেয়ের ইচ্ছেকে পূর্ণ সমর্থন করেছে। পরের দিন সকাল হতেই আরিফ সাহেব চলে গেলেন রোহানকে আনতে। রোহানও অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার জন্য। আরিফ সাহেব আসতেই রোহানের মুখে হাসি ফুটল। ওদিকে রোহানের মায়ের ভিতরটা পুড়ে যাচ্ছে। কিছুতেই ছেলেকে তিনি হাতছাড়া করতে চান না, কিন্তু ছেলের এত খুশি তিনি কিভাবে কেড়ে নেবেন। তাই তিনি আরিফ সাহেবের কাছে গিয়ে বললেন, ভাই সাহেব, আমার ছেলেটাকে না নিয়ে গেলে যায় না। ও এখনো অনেক ছোট। ওখানে গিয়ে কার সাথে না কার সাথে থাকবে, কি খাবে, যদি কারোর সাথে মারামারি করে? আপনি অযথাই চিন্তা করছেন। আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির কাছেই মাঠ, আপনি কোনো চিন্তা করবেন না। ও প্রতি সপ্তাহে শুক্রবারে এসে আপনার সাথে দেখা করে যাবে। রোহানের মা আর কিছু বলতে পারলেন না। রোহান রেডি হয়ে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, দোয়া করো আমার জন্য, যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। আমার দোয়া সব সময় তোমার মাথার উপরে থাকবে বাবা, তুমি যেখানেই যাও না কেন। রোহান তার মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অজানা এক জীবনের দিকে। ওদিকে রোহানের মা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ লুকিয়ে কান্না করছেন।
কিন্তু ছেলেকে আটকানোর মতো সামর্থ্য তার নেই। রোহান চলে গেল অনেক বড় একটা বাড়ির সামনে। সেখানে যেতেই একটা ছোট মেয়ে দৌড়ে আসলো, অনেক সুন্দর একটা মেয়ে। এর মধ্যে এসেই রোহানের দিকে কেমন করে তাকিয়ে আরিফ সাহেবকে জিজ্ঞেস করলো, আব্বু, এই কি ওই ভাইয়াটা? হ্যাঁ মা, এই হলো সেই ভাইয়াটা, ও তোমার সাথে খেলবে। তানিয়া তখন রোহানের সামনে এসে দাঁড়িয়ে রোহানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি তানিয়া। আমিও তোমার মতো ফুটবল খেলি। রোহান অবাক হয়ে শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছে। অনেক সুন্দর করে কথা বলে। রোহান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। এরপর রোহান ভিতরে গেল। অনেক বড় বাড়ি, তার মধ্যে তাকে যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেটা তার বাড়ির থেকেও বড়। রোহান এত সব কিছু পেয়ে যাবে এটা সে স্বপ্নেও ভাবেনি। একটু পর তাকে এসে আরিফ সাহেব ডেকে গেলেন খাওয়ার জন্য। টেবিলে গিয়ে সে তো আরও অবাক, এত সব খাবার সে এগুলো জীবনেও দেখেনি। তখন আরিফ সাহেবের স্ত্রী মিস মাহিমা বললেন, কি ব্যাপার বাবা রোহান, দাঁড়িয়ে কি দেখছো? বসো। এগুলো কি সব আমার জন্য চাচি? হ্যাঁ বাবা, এগুলো তোমার জন্যই। বসো, তাড়াতাড়ি খাও, একটু পর তো মাঠে যেতে হবে। রোহান তখন এত সব খাবার দেখে লোভ সামলাতে না পেরে তাড়াহুড়ো করে খেতে লাগলো। এটা দেখে আরিফ সাহেব আর মাহিমা বেগম হাসলেও তানিয়া অবাক হয়ে তার দিকে চেয়ে আছে। তানিয়া রোহানকে এভাবে খেতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, এরকম করে খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও। না মামনি, এরকম বলতে নেই, যে যেরকম ইচ্ছে সেরকম করে খাবে। রোহান এই সব শোনার মধ্যে না, সে খেয়ে যাচ্ছে তার মতো করে। বিকালে তাকে নিয়ে আরিফ সাহেব গেলেন ক্লাবের মাঠে। হঠাৎ করে আরিফ সাহেবকে দেখে সব খেলোয়াড় এসে ঘিরে ধরল। আরিফ সাহেব তখন সবার মাঝে কৌশল বিনিময় করে রোহানকে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিলেন। রোহানকে জার্সি, বুট সব কিছু কিনে দেওয়া হলো। রোহান যখন প্র্যাকটিস করছিল তখন একদিকে তাকিয়ে তার চোখ আটকে যায়, কারণ সেখানে তানিয়া জার্সি, বুট সব পরে প্র্যাকটিস করছে। এই অবস্থায় তাকে অনেক সুন্দর লাগছে। রোহান তখন কৌতূহল হয়ে আরিফ সাহেবকে জিজ্ঞেস করলো, আচ্ছা আঙ্কেল, আপনার মেয়েও কি ফুটবল খেলে? হ্যাঁ, ওর অনেক ইচ্ছা একজন ফুটবলার হবে। আমিও আমার মেয়েকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলি না। এভাবে চলল আরও 7টা বছর। এখন আর রোহান ছোট নয়, পৃথিবীটাকে এখন সে উপলব্ধি করতে পারে। পৃথিবীর সব রহস্যের ভিতরে সেও এক রহস্য। তবে দুঃখ একটাই, আরিফ সাহেব আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। তার মাও 2 বছর আগে মারা গেছেন। এখন তার আপন বলতে শুধু তানিয়া আর তার মা। তানিয়া ইন্টারের 2য় বর্ষে ভর্তি হয়েছে, এর পাশাপাশি প্র্যাকটিসও করে। আর রোহানকে আরিফ সাহেব বেঁচে থাকতে অনেকবার বলেছেন পড়াশোনা শিখতে, কিন্তু সে তার ধ্যান জ্ঞান সব ফুটবলে দিয়ে রেখেছে। আরিফ সাহেব মারা যাওয়ার পর তাদের পরিবারও কিছুটা আর্থিক সংকটে পড়ে গেছে। আগের মতো চাকচিক্য এখন আর নেই। রোহান সেটা বুঝতে পারছে, তাই নিজে একটা গাড়ির গ্যারেজে ঢুকে গেছে। সারাদিন সেখানে কাজ করে আর বিকালবেলা মাঠে খেলতে যায়। রোহান আগের মতো দেখতে নেই, এখন সে যে কোনো মেয়ের ঘুম হারাম করে দিতে পারে, যেমন লম্বা তেমনি ফর্সা, সব মিলিয়ে যে কোনো কারোর স্বপ্নের রাজকুমার। এদিকে তানিয়া তো প্রথম থেকে কিউটের ডিব্বা। জার্সি পরে যখন প্র্যাকটিসে নামে সব ছেলেরা হাঁ করে তাকিয়ে থাকে, যেমনটা রোহান 7 বছর আগে তাকিয়েছিল। এখনও তার ব্যতিক্রম নয়। সেই তাকিয়ে থাকা যে কখন ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে সেটা জানা নেই তার, কিন্তু শুধু এটা জানে তানিয়াকে এখন এক মুহূর্ত না দেখলে তার ভালো লাগে না। বিকালে নিজের রুমে বসে রেডি হচ্ছিল রোহান, তখন তানিয়া মুখ গোমড়া করে আসলো। তানিয়াকে এভাবে দেখে রোহান গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানিয়া, এমন লাগছে কেন তোমাকে? কিছু হয়নি ভাইয়া, তুমি কি প্র্যাকটিসে যাচ্ছ? কি হয়েছে আমাকে কি বলা যায় না? বলো, কি হয়েছে তোমার? তানিয়া তখন কাঁদো কাঁদো সুরে রোহানকে বলল, ভাইয়া, আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আম্মু বলেছে আমাকে নাকি আর পড়তে হবে না, আমার জন্য ছেলে দেখছে। কেন, কি হয়েছে? পড়তে দেবে না কেন? কি সমস্যা? আর তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ভর্তি হব। এখন ভর্তি ফির জন্য টাকা দিতে বলছিলাম আম্মুকে, কিন্তু আম্মু তখন বলছে আমার আর পড়া লাগবে না, তার কাছে টাকা নেই। রোহান তখন বুঝতে পারলো এটা ওনার মুখের কথা নয়, টাকার অভাবে এমনটা বলছেন। রোহান তখন হাসি মুখে তানিয়াকে বলল, এভাবে মন খারাপ করো না, আমি আন্টির সাথে কথা বলবো, আর টাকা লাগলে আমি দিব। কত টাকার দরকার? 5,000 টাকা দরকার, ভর্তি ফি আর প্রথম মাসের বেতন।
রুহান কিছুটা চিন্তায় পড়ে গেল। এত টাকা সে কোথায় পাবে? সারাদিন গ্যারেজে কাজ করে তাকে 3 থেকে 400 টাকা দেয়। সেই টাকা জমিয়ে মাঝে মাঝে খরচ আনে, কিন্তু একসাথে এত টাকা তাকে কে দিবে? কিন্তু তবুও সে হাসি মুখে তানিয়াকে বলল, মাত্র 5,000 টাকা? এটা নিয়ে তো চিন্তা কিসের? আমি আছি কি করতেই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ভর্তির ফি এর টাকা দিব। তানিয়া তখন খুশিতে রুহানকে জড়িয়ে ধরল। আই এম রিয়েলি হ্যাপি। রুহান যেন বিদ্যুতের শক খেলো। তানিয়া তাকে জড়িয়ে ধরতেই তার পুরো শরীর অদ্ভুত এক শিহরণ জেগে উঠল। সে তানিয়াকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আজ প্র্যাকটিসে যাবে না? ভালো লাগছিল না চিন্তায়, কিন্তু এখন যাব। তাহলে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি গিয়ে রেডি হও। আচ্ছা ঠিক আছে, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি যাও। এরপর রুহান নিচে গেল তানিয়ার মায়ের সাথে কথা বলতে। তানিয়ার মা তখন কিচেনে রান্না করছিল। রুহানকে আসতে দেখে জিজ্ঞেস করলে, কী রে রোহান, কিছু লাগবে তোর? না আন্টি, কিছু লাগবে না। আসলে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা বল? তুমি কি তানিয়াকে বিয়ে দেওয়ার কথা বলছো? কথাটা শোনা মাত্র তানিয়ার মায়ের মুখটা কালো হয়ে গেল। হ্যাঁ বলছি, সংসারের অবস্থা ভালো না, এখন পড়াশোনার পেছনে এত টাকা খরচ করা সম্ভব নয়। তাই বলে ওকে বিয়ে দেওয়ার কথা বলবে? সবেমাত্র 17 বছর হয়েছে, এর মধ্যে ওকে বিয়ে দিয়ে দিবে? কি করব বাবা, সংসার যে আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না আন্টি, ওর পড়াশোনার সব খরচ আমি দিব। কিন্তু তুমি প্লিজ ওকে বিয়ে দেওয়ার কথা বলো না। ও খুব কষ্ট পেয়েছে তোমার কথাই। কি বলছিস তুই? টাকা কোথায় পাবি? আমি যেখানে কাজ করি সেখানে আরও 2 ঘন্টা বেশি কাজ করলে টাকা ম্যানেজ হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু আমি দেখছি। কিন্তু বাবা। কোনো কিন্তু না আন্টি, তোমরা আমাকে ছোটোবেলা থেকে 7টা বছর আগলে রেখেছো, আমার সব খরচপাতি দিয়েছো, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এখন যখন তোমরা বিপদে পড়েছো, আমার উচিত তোমাদের জন্য কিছু করার। তাদের কথার মধ্যেখানে তানিয়া চলে আসে। তানিয়া এসে দাঁড়াতেই রুহান বলে, তুমি রেডি হয়ে গেছো, চলো। এরপর রুহান আর তানিয়া বেরিয়ে গেল প্র্যাকটিস শেষে। বাসায় ফেরার সময় তানিয়া বলল, ভাইয়া আজকে 20 তারিখ, আমার কিন্তু 25 তারিখ ফিয়ের টাকাটা লাগবে। আচ্ছা, আমি বলেছি তো, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন। তানিয়াকে বাসায় দিয়ে রুহান বেরিয়ে গেল তার গ্যারেজের দিকে। সেখানে পৌঁছে তার মালিকের সাথে কথা বলবে তাকে রাতের বেলা এখানে দেখে গ্যারেজ মালিক ইমরান সাহেব অবাক হলেন। তিনি রুহানকে খুব পছন্দ করেন, কারণ সে কখনো কাজে ফাঁকি দেয় না। ইমরান সাহেব রুহানকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রোহান, তুমি এই রাতের বেলা এখানে কেন? কোনো দরকার? আসলে ভাইয়া হয়েছে কি, আমার অনেক টাকার দরকার। আমাকে কি শুধু বিকেলে ছুটি দিয়ে আবার রাতে কাজে নেবেন? আমি সকালে এসে বিকেলে চলে যাব, এরপর সন্ধ্যার পর আবার আসবো। এই বয়সী একটা ছেলের মুখে এই রকম একটা কথা শুনে অবাক হলেন ইমরান সাহেব। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো এত কাজ করতে পারবে না, আর এত কাজ করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। তোমার এত টাকার দরকার কেন? টাকা দিয়ে কি করবে? ভাই, আমার কিছু হবে না, আমি কাজ করতে পারবো, আমার পরিবারের টাকার দরকার। আচ্ছা ঠিক আছে, এখন থেকে কি কাজ শুরু করবে? জি ভাই, আমি কাজ করার জন্য এসেছি। তাহলে শুরু করো। ধন্যবাদ ভাই। এরপর রুহান কাজে লেগে পড়ে। রাত তখন প্রায় 11টা। এখনও বাসায় ফিরেনি রুহান। ফোনটাও বাসায় ফেলে গেছে। তানিয়া আর তার মা চিন্তায় ঘুমাতে পারছে না। কোথায় গেল ছেলেটা? রাত 12টার দিকে কাজ শেষ করে তখন ইমরান সাহেব এসে টাকা দিতে চাইলে রুহান বলে, ভাই, আমার এখন টাকা লাগবে না, আপনি হিসাব করে রাখেন, একসাথে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও, তুমি অনেক ক্লান্ত। এরপর রুহান বাসায় আসে। দরজায় নক করতেই দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় তানিয়া। রুহানের মুখ তখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল ক্লান্তির কারণে। রুহানকে এভাবে দেখে তানিয়া জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি একটা কাজে গিয়েছিলাম, তোমরা এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তোকে বাইরে রেখে আমরা ঘুমোবো কি করে? এত রাত পর্যন্ত তোর কি কাজ? আচ্ছা আম্মু বাদ দাও, ওর মনে হয় অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও, আমারও খিদে পেয়েছে। কি বলো তোমরা, এখনো খাওনি? তুমি না খেয়ে বাইরে কাজ করছো, আর আমরা এখানে শান্তিতে খেয়ে শুয়ে পড়বো? এতটা স্বার্থপর ভাবলে তুমি? তাহলে তোমরা 5 মিনিট ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রুহান তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আসে। মাথায় অনেক চিন্তা। সে পারবে তো এই 5 দিনে টাকাগুলো জোগাড় করতে? আমাকে যে করেই হোক টাকাগুলো জোগাড় করতে হবে।
আমাকে আরও কাজ করতে হবে। রুহানকে এমনভাবে চিন্তিত থাকতে দেখে তানিয়া জিজ্ঞেস করলো। কি হয়েছে ভাইয়া? তোমাকে এমনভাবে চিহ্নিত দেখাচ্ছে কেন? তানিয়ার কথায় হুঁশ ফিরল রুহানের। হাসি মুখে তানিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি, তুমি কোনো চিন্তা করো না। রোহান খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই কাজে বেরিয়ে পড়ল। ফোন দিয়ে তানিয়াকে জানিয়ে দিল আজকে সে প্র্যাকটিসে যাবে না, একটা কাজে আটকে গেছে। আসলে রোহান তার কাজের সময় আরও বাড়িয়ে দিয়েছে। প্র্যাকটিসের সময়টা কাজ করলে কিছু টাকা আয় করা যাবে। তাই 4-5 দিন প্র্যাকটিসে না গেলে কিছুই হবে না। ইমরান সাহেব এভাবে রোহানকে কাজ করতে দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি রোহানের কাছে এসে জিজ্ঞেস করলেন, রোহান, তোমার কত টাকার দরকার? আমার 5,000 টাকার দরকার। এই 5,000 টাকার জন্য তুমি দিনরাত কাজ করছো? ভাই, আপনার কাছে 5,000 টাকার কিছু না হলেও আমার মতো গরিবের কাছে এটা অনেক টাকা। এই টাকা দিয়ে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষের কলেজে ভর্তির ফির টাকা দিব। আচ্ছা, তুমি কাজ করে যাবার সময় আমার সাথে দেখা করে যেও। ঠিক আছে ভাইয়া। রোহান এতটাই ক্লান্ত ছিল যে ঠিকমতো দাঁড়াতে পারছিল না। তাই রাত 8টার দিকে কাজ শেষ করে ইমরান সাহেবের রুমে গেল। তিনি যখন চেয়ারে বসেছিলেন, রোহানকে আসতে দেখে ড্রয়ার থেকে 5,000 টাকা বের করলেন। রোহান ইমরান সাহেবের সামনে এসে বলল, ভাই, আমাকে বলেছিলেন কাজ শেষে দেখা করার জন্য। হ্যাঁ, তোমাকে আমি যে জন্য তোমাকে ডেকেছিলাম এই টাকাগুলো নাও, তোমার দরকারে খরচ করে নিও। রোহানের দিকে 5,000 টাকা এগিয়ে দিয়ে বললেন ইমরান সাহেব। টাকাগুলো দেখে রোহান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ভাই, এই টাকাগুলো দিয়ে আমি কি করব? আমি তো এখনো এত টাকার কাজ করিনি। তাহলে আপনি আমাকে কেন এত টাকা দিচ্ছেন? তোমার 2 দিনের কাজ করে হয়েছে 2,000 টাকা, বাকি 3,000 টাকা তোমাকে আমি দিলাম। তুমি পরে কাজ করে সেগুলো আমাকে শোধ করে দিও। রোহান তখন ইমরান সাহেবের সামনে কাঁদো কাঁদো স্বরে বলল, ভাই, আপনি আমার অনেক বড় হেল্প করলেন। আপনার এই সাহায্যের কথা আমি কোনোদিন ভুলবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এভাবে বলার কি আছে? তুমি আমার খুব বিশ্বস্ত একজন কর্মচারী। তোমার বিপদে আমি যদি হেল্প না করতে পারি তাহলে কি করে হয়? এখন তুমি যাও, বাসায় ফিরে রেস্ট নাও। টাকাগুলো নিয়ে হাসি মুখে বাসায় ফিরল রোহান। বাড়ি ফিরে তানিয়াকে ডেকে আনলো। তানিয়া এসে রোহানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কি হয়েছে? এই নাও, এখানে 5,000 টাকা আছে। ভর্তির ফিতে টাকাটা দিয়ে দাও, আর কাল থেকে মনোযোগ দিয়ে কলেজে যাবে। তুমি এত টাকা 2 দিনে ম্যানেজ করলে কিভাবে? সেটা তুমি না ভাবলেও চলবে। এখন এটা নিয়ে যাও, কাল ভর্তির ফিটা দিয়ে দিও। তানিয়া হাসি মুখে নিজের রুমে ফিরে গেল। আর রোহান তানিয়ার এই হাসি দেখে নিজের সকল কষ্ট ভুলে গেল। পরদিন রোহান প্র্যাকটিসে গিয়ে জানতে পারল তাদের এখানে পরের সপ্তাহ থেকে ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রাম শুরু হবে। এতদিন এই মহা সুযোগের অপেক্ষায় ছিল রোহান। এতদিন পর নিজের যোগ্যতা প্রমাণের একটা জায়গা পেয়েছে সে। তাই আরও মনোযোগ দিয়ে প্র্যাকটিস শুরু করলো। তাকে যে করেই হোক প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, কারণ এই প্রতিযোগিতায় ফার্স্ট হলে সে অনূর্ধ্ব-20 ফুটবল দলের সুযোগ পেয়ে যাবে। ওদিকে তানিয়াও মনোযোগ দিয়ে প্র্যাকটিস করছে, কারণ এটা শুধু ছেলেদের জন্য না, এই সুযোগটা মেয়েদের জন্য। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন এসে গেল। রোহান তার জীবনের সেরা টেকনিকগুলো দেখালো এবং চান্সও পেয়ে গেল। ওদিকে তানিয়াও একই অবস্থা। দুজনের পরিশ্রম আজ সফল, দুজনে চান্স পেয়ে গেছে। কাল থেকে তাদেরকে জাতীয় অনূর্ধ্ব-20 দলের কোচ প্র্যাকটিস করাবে। রোহান ছেলেদের দলে আর তানিয়াকে মেয়েদের কোচ প্র্যাকটিস করাবে। পরদিন দুইজন সকাল সকাল উঠে জগিংয়ে গেল। ফিরে এসে নাস্তা করে প্রথম দিনে চলে গেল। সেখানে যেতেই নতুন অনেক ছেলেদের সাথে পরিচয় হলো, যার মধ্যে 2-1জন অনেক মেধাবী এবং বন্ধুত্বপূর্ণ হলেও অনেকেই ছিল অহংকারী। দেখে বোঝাই যাচ্ছিল বাবার টাকার জোরে দলে জায়গা পেয়েছে। ওদিকে তানিয়া গিয়ে সবার সাথে খুব মানিয়ে নিয়েছে। প্র্যাকটিস শেষ করে যখন বাসায় ফিরছিল তখন তানিয়া জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার প্রথম দিন কেমন কাটলো? খুব ভালো। তোমার কেমন কাটলো? আমারও খুব ভালো কাটলো। আমাদের এখানে থেমে থাকলে চলবে না, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আরও পরিশ্রম করো। হ্যাঁ ভাইয়া, আমাদের যে করেই হোক জাতীয় দলে চান্স পেতেই হবে। শুধু জাতীয় দলে কেন, আমরা যদি পরিশ্রম করি আরও বড় কিছু করতে পারবো। প্রথম দিনটা এলোমেলো কেটে গেল।
এতদিন তারা ক্লাবে টাকা দিয়ে প্র্যাকটিস করে এসেছে, কিন্তু এখন থেকে তার অনূর্ধ্ব 20 দলের অন্তর্ভুক্ত, তাই তাদেরকে নির্ধারিত পরিমাণ টাকা দেওয়া হবে। পরের দিন সকাল হতেই তারা প্র্যাকটিসের উদ্দেশ্যে রওনা দিল। তাদের এখনও বড় কোনো ব্যবস্থা করা হয়নি, যেহেতু অনেক খেলোয়াড়, তাই মাঠের একটা গ্রাউন্ডে তাদের 2 দলের প্র্যাকটিস হচ্ছিল। তানিয়া প্র্যাকটিসে যেতেই রোহানের দলের একজন খেলোয়াড়কে দেখলো। অনেক সুন্দর ছেলেটা বারবার তানিয়ার দিকে তাকাচ্ছিল। তানিয়াও একটু পর পর ছেলেটার দিকে তাকাচ্ছিল। একটু পর ছেলেটা তানিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো, হ্যালো, আমি রিয়াদ। তোমার নাম? আমার নাম তানিয়া। বাহ, অনেক সুন্দর নাম তো। তোমার নামের মতো তুমিও কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনি কি ফ্লার্ট করার চেষ্টা করেছেন? ধরে নাও এমনটাই। তোমাকে প্রথম দেখাতেই আমি তো শেষ হয়ে গেছি। এক কথায় আমি তোমার প্রেমে পড়ে গেছি। ও মা, তাই? এক দেখাতেই যে কারোর প্রেমে পড়ে যান আপনি? না, আগে কারোর প্রেমে পড়িনি, তবে তোমাকে দেখার পর থেকে তোমার প্রেমে পড়ে গেছি। তানিয়া তখনও মুচকি হাসলো। রিয়াদ এটা দেখে তানিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, তোমার হাসি, তোমার কথা বলা সব কিছুই আমাকে আরও মুগ্ধ করে তুলেছে। আমি মনে হয় এখনই হার্ট অ্যাটাক করে মরে যাব। তুমি প্লিজ আমার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করো। ছেলেটাকেও প্রথম দেখার পর তানিয়ার ভালো লেগেছে, কিন্তু সেটা এত তাড়াতাড়ি প্রকাশ করবে না, তাই হাত বাড়িয়ে বলল, প্রপোজ অ্যাকসেপ্ট করলাম না, তবে চাইলে ফ্রেন্ডশিপ করতে পারি। খাইতে চাইলাম মাংস দিয়ে ভাত, আর তুমি শেষে কিনা ডাল দিয়ে খাইয়ে দিলে। যাক, পেটটা তো ভরবে, যাই দিয়েই খাই না কেন। ছেলেটার কথা শুনে তানিয়া তখন হাসতে হাসতে বলল, আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন আর অনেক হাসাতে পারেন। যাক, আমার একটা জিনিস তবু তোমার ভালো লাগলো। আচ্ছা, এখন তাহলে আসি, আমার প্র্যাকটিসের সময় হয়ে গেছে। যাবে, তার আগে তোমার নাম্বারটা দিয়ে যাও। নাম্বার দিয়ে কী করবেন? আরে, আমরা এখন ফ্রেন্ড না? ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডকে নাম্বার দেওয়া যায় না? কোনো দরকার হলে কল দিব। আচ্ছা ঠিক আছে, তুলুন নাম্বার 0198761। ওইদিকে রোহান প্র্যাকটিসের মধ্যে ক্লান্ত হয়ে গিয়ে একটা কোণে বসলো, কিন্তু সেখানে যেটা দেখলো সেটা দেখার পর সে আর সেখানে বসে থাকতে পারলো না, কান্না করে দিল। কারণ ওখানে তানিয়া আর রিয়াদ কথা বলছে, দুজনে অনেক হেসে হেসে কথা বলছিল। তানিয়াকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে রোহানের বুকটা ফেটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চোখের অশ্রুগুলো গড়িয়ে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। তানিয়া আমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারে না। তানিয়া, তুমি ওর সাথে কথা বলছো? আচ্ছা, ও কি বুঝতে পারছে না আমার কষ্ট হচ্ছে? রোহান আর বসে থাকতে পারল না, তানিয়াদের দিকে এগিয়ে গেল। যাওয়ার আগেই রিয়াদ সেখান থেকে চলে আসলো। রোহানও প্র্যাকটিসে ফিরে আসলো, কিন্তু কিছুতেই প্র্যাকটিসে মন বসাতে পারছিল না। ওইদিকে একটু পরে এসে তাদের কোচ রফিক সাহেব এসে ঘোষণাই দিলেন, কালকে আমাদের এখানে একটা ম্যাচের আয়োজন করা হবে। সেই ম্যাচ যারা ভালো খেলবে তাদেরকে নিয়েই আমাদের পরবর্তী দল ঘোষণা করব, এবং আমরা তোমাদের 40 জনের মধ্যে থেকে 26 জনকে দলে রাখবো। তারাই আগামীতে নেপাল এবং ভুটানের সাথে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব 20তম আন্তর্জাতিক প্রতি ম্যাচে খেলার সুযোগ পাবে। তাই কালকে সকাল 10টার সবাই মাঠে উপস্থিত থাকবে। রোহান অন্যদিন হলে হয়তো এই ঘোষণাটা শুনে খুশিতে লাফাতে শুরু করত, কিন্তু আজ তার মনে অন্য একটা বেদনা এসে যোগ হয়েছে। তার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে যেতে বসেছে। বিকেলে প্র্যাকটিস শেষ হওয়ার পর একসাথে রিকশায় করে বাসায় ফিরছিল তানিয়া আর রোহান। রোহান আজ কোনো কথা বলছে না। তানিয়া রোহানকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি কোনো কথা বলছো না কেন? আর তোমাকে আজ এত মন মরা দেখাচ্ছে কেন? তোমার কি কিছু হয়েছে? আচ্ছা তানিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলবা? কি বলবো, বলো ভাইয়া। আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে মানে কি? তুমি তো আমার ভাইয়ের মতো, সবসময় আমাকে আগলে রাখো। রোহান বুঝতে পারল তানিয়া তাকে ভাইয়ের চেয়ে বেশি কিছু ভাবে না, তাই চুপচাপ বসে রইল। তানিয়া আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? এই কথাটা জিজ্ঞেস করলে কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করলাম। বাসায় ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় বসেছিল তানিয়া, তখন রিয়াদের কল। তানিয়া অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? গেস করো তো কে বলছি আমি। আজব তো, হঠাৎ করে ফোন দিয়ে বলছেন কে আপনি বলবো? আমি কি করে বলবো আপনি কে? আপনি আপনার পরিচয়টা দিন, আর আপনি আমার নাম্বার কই পাইলেন?
এই সকালে কথা হলো আর এখনই ভুলে গেলে? তুমি তো নিজেই আমাকে তোমার নাম্বারটা দিলে। ও, তার মানে আপনি ওই লোকটা। তা কী জন্য ফোন দিয়েছেন? না, এমনি ভাবলাম তুমি কি করো, খোঁজ খবর নেই। কিছু না, এমনি বসে আছি। আপনি কি করেন? আমি তো এখন মহাশূন্যে এসেছি রকেটে করে। তানিয়া রিয়াদের কথায় হাসতে হাসতে বলল, তাই সন্ধ্যাবেলা মহাশূন্যতে কি করতেছেন? এখানে বসে এলিয়েনদের সাথে একটা প্ল্যান করছি। তা কি বিষয়ে প্ল্যান করছেন, তাও আবার এলিয়েনদের সাথে? না, তাদের সাথে আমি প্ল্যান করছি কিভাবে আজকে সকালে দেখা পরীটাকে উড়িয়ে নিয়ে আসা যায় সেই নিয়ে। ও না, তাই নাকি? তা আপনার এলিয়েন মহাদয়রা কি কোনো বুদ্ধি দিল আপনাকে? হ্যাঁ, তারা অনেক বুদ্ধি দিয়েছে, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, কারণ আমি পরীটাকে তার সম্মতিতে উড়িয়ে নিয়ে আসতে চাই। আচ্ছা, তো আপনি আপনার পরীকে উড়িয়ে নেওয়ার প্ল্যান করেন, আমি ফোনটা রাখছি। এত তাড়াতাড়ি ফোনটা রেখে কি করবা? বয়ফ্রেন্ডকে কল দিবা? ধুর, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। এটা কিন্তু তুমি ডাহা একটা মিথ্যা কথা বললে। সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মানুষ মানুষকে বোকা পেলে কত কিছুই না বুঝিয়ে চলে যায়, সেই রকম আমাকেও বোঝানোর প্ল্যান করতেছো। আমি কি কিছু বুঝি না? ধুর, আপনার সাথে কথা বলাটাই আমার ভুল। এসব কথা যখন বলছিল দুইজন, তখন পরের দিনের ম্যাচের কথা আলোচনা করতে আসছিল রুহান। এসে দরজার আড়ালে দাঁড়িয়ে এইসব শুনে কান্না করতে করতে ফিরে গেল রুহান। রুমে শুয়ে কান্না করছিল সে। তানিয়া আমার সাথে কি করে এটা করতে পারলো? কিভাবে এভাবে গড়ে তোলা ভালোবাসাটাকে মাটিতে মিশিয়ে দিল? কিভাবে এটা করতে পারলো? আর ওকেই বা দোষ দিয়ে কী লাভ? আমি তো নিজের ভালোবাসা কখনো তার সামনে প্রকাশ করিনি। আমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারলাম? এসব ভেবে ভেবে কখন জানি ঘুমিয়ে গেছে, খেয়াল নেই। রাত 10টার দিকে খেতে বসে তানিয়া রোহানকে ডাকতে এসে দেখে রোহান ঘুমিয়ে গেছে। ডাকবে কি ডাকবে না চিন্তা করছিল, শেষে না ডেকে খাবার এনে টেবিলে রেখে চলে যায় তানিয়া। রাত 12টার দিকে ঘুম ভাঙল রোহানের। উঠে দেখে টেবিলের ওপর খাবার রাখা। রোহান উঠে খেয়ে আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না, বারবার শুধু নিজেকে ধিক্কার দিচ্ছিল। ব্যালকনিতে গিয়ে চেয়ারে বসে অন্ধকারে মেঘাচ্ছন্ন আকাশটা দেখছিল। চলছিলামও বেশ ভালোই, হঠাৎ করে জীবনে এলে তুমি। স্বপ্নের রাজ্য ভাসিয়ে দিয়ে কি করেছিলাম বলতে পারো তুমি? চলেই যদি যাবে তুমি, তবে কেন এসেছিলে আমার এই সাজানো জীবনে? ভালোই তো ছিলাম একা। আমার এই জীবনে একাই পথ চলতে শিখেছিলাম। এখন আমি শুধু একা। এই একাকিত্ব জীবনের পথ বড় বেশি আঁকা বাঁকা। যেতে হবে আমায় একা একা। দুঃখ নেই, তাতে তুমি তো ভালো আছো। তা দেখে চলে যাবে আমার সারাটা দিনের মেঘলা আকাশ বৃষ্টি। ভালোবাসলেও তোমাকে বলবো না, জানি। বললেও তুমি শুনবে না, শুনলেও তোমার কিছু আসে যায় না, কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। এসব ভাবছিল, ভাবতে ভাবতে কখন চেয়ারে ঘুমিয়ে পড়ল, কখন যে চেয়ার থেকে পড়ে মেঝেতে শুয়েছে খেয়াল নেই। সকাল হতেই তানিয়া দেখতে এলো রুহান খেয়েছে কিনা। দরজা লক করা নেই, তাই ঢুকে দেখলো খেয়েছে, কিন্তু রুহান কোথায়? ওয়াশরুমে নেই। শেষে ব্যালকনিতে এসে এভাবে শুয়ে থাকতে দেখে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, ভাইয়া, এই ভাইয়া, এভাবে শুয়ে আছো কেন? ওঠো। রোহান গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ঘোরে তানিয়ার হাতটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে। মন পাখি, তুই বুঝলি না রে আমার মনের কথা। বোঝার মতো হয়নি রে তোর ক্ষমতা। বুঝবি যখন থাকবো না রে, যাবো অনেক দূরে, তখন পাখি কাঁদবে রে তুই চোখের ফানি ফেলে। এই ভাইয়া, কী সব আবল তাবল বকছো? এই ভাইয়া। এবার একটু জোরে ধাক্কা দিল, তাই হকচকিয়ে উঠল রোহান। তানিয়ার হাত এখনও জড়িয়ে ধরে আছে। খেয়াল আসতেই ঝটকা দিয়ে সরিয়ে দিল রোহান। রোহানের এই ব্যবহারে অদ্ভুত লাগলো তানিয়ার কাছে। তখন তানিয়া বলল, ভাইয়া, তোমার কি হয়েছে? ঘুমের মধ্যেও কি যেন বকছিলে, কি হয়েছে তোমার? রোহান কিছুটা ভয় পেয়ে যায়, কি না কি বলে ফেলেছে ঘুমের মধ্যে। তাই তানিয়াকে জিজ্ঞেস করলো, ঘুমের মধ্যে আমি আবার কি বলবো? তুমি কি কিছু শুনতে পেয়েছিলে? হ্যাঁ, কি জানি। মন পাখি, তুই বুঝলি না রে আমার মনের কথা। বোঝার মতো হয়নি রে তোর ক্ষমতা। বুঝবে যখন থাকবো না রে, যাব অনেক দূর, তখন পাখি কাঁদবে রে তুই চোখের পানি ফেলে। এই কথাটা বলছিলা? তা ভাইয়া, প্রেম ট্রেম করছো নাকি? মুখে কিছুটা হাসির রেখা এনে বলল তানিয়া। এটা শুনে রোহানের বুকটা ফেটে যাচ্ছে। যার জন্য করে চুরি সেই বলে চোর, এমন অবস্থা এখন তার। তবুও মুখের কোণে হাসির ঝলক এনে বলল,
না, আমি প্রেম করলে কি তুমি জানতা না? তা অবশ্য ঠিক। রুহান ভাবলো এই সুযোগে রিয়াদের কথাটা জিজ্ঞেস করে নেবে, কিন্তু যদি কিছু মনে করে। জিজ্ঞাসা করব নাকি না? আচ্ছা বাদ দিই। কি হলো ভাইয়া, সন্ন্যাসীদের মতো একটু পরপর ধ্যানে চলে যাচ্ছ নাকি? থুর, কি বলো? চলো, আজকে না সিলেকশন ম্যাচ আছে? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিচ্ছি। এরপর দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল মাঠে। পৌঁছতে রিয়াদের সাথে দেখা। রিয়াদ এগিয়ে আসছে তাদের দিকে। রুহান এটা সহ্য করতে পারছে না, তাই সে পাশ কাটিয়ে চলে গেল। রিয়াদ তানিয়ার কাছে এসে বলল, কি ব্যাপার? আমাকে বলো বয়ফ্রেন্ড নাই আর বয়ফ্রেন্ড নিয়ে ঘুরো, তাই না? আমি আবার কখন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলাম? তাহলে রুহানের সাথে এত কি? আরে, ও তো আমার ভাইয়ের মতো, আমাদের বাসায় ছোট থেকে থাকে। ভাইয়ের মতো ভাই তো না। আপনি এরকম করে কথা বলছেন কেন? আচ্ছা, তোমাদের আজকে ম্যাচ আছে তো? হুম। বেস্ট অফ লাক, আশা করি অনেক ভালো করবে। আপনাকেও অনেক অনেক শুভকামনা। আচ্ছা, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, প্রমিস করো রাখবা? হ্যাঁ, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আজকে যদি আমি সিলেক্টেড হই তাহলে কফি খেতে হবে আমার সাথে। ওকে। ওইদিকে রোহান নিজের বুটের ফিতা বাঁধছিল আর তাকিয়ে দেখছিল তাদের দিকে। ইস, জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো, তবে কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার লিখতাম। কিন্তু জীবনটা তো এমন এক কলম দিয়ে লেখা, যে কলমের দাগ কখনো মেটানো সম্ভব নয়। যে পথে তোমার সাথে রোজ হতো দেখা, সেই পথে আজ আমি আছি শুধু একা। যে মনে ছিলে তুমি, ছিলে না আর কেউ, সে মনে আজ শুধু বেদনার ঢেউ। যে চোখে প্রতি রাতে স্বপ্ন তুমি ছিলে, সেই দুটি চোখ আজ ভাসে শুধু জলে। যে আশা ছিল আমার আজ সবই উপূর্ণতা। একটা দীর্ঘশ্বাস ফেলে সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যা কেউ দেখে না। এই অবস্থা এখন রোহানের। না পারছে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে, আর না পারছে এগুলো সহ্য করতে। এর মধ্যে তাদের ডাক পড়ল। ম্যাচের মধ্যে রোহান খেলতে নামলো, কিন্তু কিছুতেই যেন খেলতে পারছিল না। আনমনে শুধু মাঠে হাঁটছিল। তখন রিয়াদ কোথা থেকে এসে মারাত্মকভাবে ট্র্যাকল করে তাকে। রোহান চিৎকার করে ওঠে, পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেয়েছে। মাঠে লুটিয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে 4 জন লোক এসে তাকে বাইরে নিয়ে যায় হাসপাতালের ওদিকে। এসবের খবর নেই তানিয়ার। পাশেই মাঠেই তাদের ম্যাচ হচ্ছে। তানিয়া অনেক ভালো খেলে, 2 গোল একাই করে, নিজের টিমকে জেতায় এবং সে পার্মানেন্টলি দলে জায়গা করে নেয়। ওইদিকে রোহান ইনজুরিতে পড়ায় তাকে রেখেই দল ঘোষণা করেন কোচ। রোহান একথা শুনে যেন আরও ভেঙে পড়ল। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। রোহান হয়তো জানায়নি তার ভালোবাসার কথা তানিয়াকে, কিন্তু তাকে নিয়ে অনেক স্বপ্নের খেলাঘর বানিয়ে রেখেছিল, সেগুলো আজ নিমেষেই ভেঙে গেল। রোহানকে একটা হাসপাতালে নেওয়ার পর পা বুটের নিচের অংশ লাগার কারণে কিছুটা কেটে গেছে। হাসপাতালের বেডে শুয়ে আছে রোহান। ওদিকে রিয়াদ আর তানিয়া একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। রিয়াদ তানিয়ার কাছে এসে বলে, আমি তো সিলেক্টেড হয়ে গেছি, এখন আমার রিকোয়েস্টটা তোমাকে রাখতেই হবে। ওকে, চলেন। এরপর তানিয়া আর রিয়াদ চলে যায় একটা কফি শপে। সেখানে কফি খেতে খেতে তানিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা, রোহান ভাইয়ার কি খবর? ও নিশ্চয়ই সিলেক্ট হয়েছে। না, ও সিলেক্ট হয়নি। কি কি বলছো? কেন? ও তো ম্যাচ শুরু হইতেই ইনজুরিতে পড়ে গেছে, এখন মনে হয় হাসপাতালে নেওয়া হয়েছে। কি কি বলছো? ওর কি হয়েছে? এতটা এক্সাইটেড হয়ে যাওয়ার কিছু নেই, সামান্য পায়ে আঘাত লাগছে। কিন্তু ওর তো অনেক আশা ছিল এই ম্যাচটা নিয়ে, কেউ কে এত বাজেভাবে ট্র্যাকল করলো? আরে, ওটা ওর দোষ ছিল, আমি হালকা ট্রেকল করছি, উল্টো আমাকে ধাক্কা দিতে গিয়েই পড়ে গেছে। আমার ওকে দেখতে যাওয়া উচিত। তাহলে আমার কি হবে? তোমাকে রিকোয়েস্ট করে এখানে আনলাম। সরি, নেক্সট টাইম অবশ্যই। এরপর তানিয়া দৌড়ে সেখান থেকে বেরিয়ে খোঁজ নিল রোহান কোন হাসপাতালে আছে। এরপর সেখানে গেল আর রিয়াদ কফির কাপে চুমুক দিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুঘু, তুমি আমার ফাঁদে
পা দিতে শুরু করছো। এখন দেখবে এই রিয়াদ কী জিনিস। তানিয়া রোহানের হাসপাতালে গেল। রোহান তখন চুপচাপ শুয়েছিল। শোকের আধিক্যই কারণে তার মধ্যে একটা পাথর ভাব চলে এসেছিল। তানিয়া গিয়ে ভিতরে ঢুকে দেখলো রোহানের চোখ প্রায় ফুলে গেছে। হয়তো কান্না করতে করতে তানিয়া ভাবছে এটা হয়তো দলে চান্স না পাওয়ার কারণে কান্না, কিন্তু তার ধারণা যেন সম্পূর্ণ ভুল। তানিয়া রোহানের কাছে গিয়ে বসে বলল, ভাইয়া কষ্ট পেও না, দেখো পরের বার তুমি নিশ্চয়ই সুযোগ পাবে। মানুষের জীবনে এরকম মাঝে মাঝেই হয়। বুঝতে পেরেছি। তা তুমি এখন এখানে কেন? এখানে কেন মানে? তুমি হাসপাতালে ভর্তি আর আমি আসবো না? আমি কি এতটা স্বার্থপর? স্বার্থপর? হা হা হা। তানিয়া রোহানের এই অট্ট হাসির কারণ খুঁজে পেল না, তাই জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি। আচ্ছা তুমি এখন যাও, আমায় একটু পরে এখান থেকে ছেড়ে দিবে, বাসায় আসছি। তাহলে ওয়েট করি, একসাথে তোমাকে নিয়ে যাব। না, আমার জন্য ওয়েট করতে হবে না, যাও। আমি একা এসেছি, একাই যেতে পারবো। ভাইয়া, আমার কিন্তু কষ্ট হচ্ছে। তুমি বলো না, আমি কি কোনো ভুল করেছি? তুমি 2 দিন থেকে আমার সাথে এমন ব্যবহার করছো। আমি আবার কী রকম ব্যবহার করলাম? ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি বাসায় আসবা। আসবো, যাও। এরপর তানিয়া বাসায় চলে গেল আর রোহান শুয়ে শুয়ে কান্না করে যাচ্ছে। কিছু কষ্ট আছে জমা এই না মনের ঘরে, কিছুটা জল চোখটা বিয়ে অযোধ্যারায় ঝরে। চোখটা মুছি হঠাৎ আবার মিথ্যা করে হাসি, হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি। একাকী রাজপথে নিঃসঙ্গ পথছলা, পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া। নিঃশব্দ দেহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি, তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার। আমার জীবনটা সত্যি শুরু থেকে অন্ধকার। অনেক হারিয়েছি তোমাদের জন্য, আমি আর হারাতে চাই না। যতটুকু অর্জন করতে পেরেছি তার চেয়ে বেশি গর্জন করেছি, কিন্তু আর না। আজ থেকে আমার জীবন মরণ সব ফুটবলকে ঘিরেই আমার বাকি পথ চলবো। রোহান উঠতে পারছিল না পায়ের ব্যথার কারণে, কিন্তু সেটা তোয়াক্কা না করে জোর করে উঠে দাঁড়ালো। আমাকে ঘুরে দাঁড়াতে হবে, সব কিছু ছাপিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আমি একা এসেছি, একাই যাব। কাউকে আমার জীবনের সাথে জড়াবো না, কারণ কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ, কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা। কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কি না। মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না, তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কি না। সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখে পানির মাঝে বেঁচে না থাকে। রোহান নতুন প্রত্যয়ে নতুন এক রোহান হয়ে বাসায় ফিরল, যেই রোহান শুধু নিজের কথা ভাবে, নিজের আশেপাশের মানুষগুলোকে খেয়াল করে না। কে কি ভাবলো, কে কি করলো, এটা দেখার টাইম নাই। ওদিকে যত দিন যাচ্ছিল তানিয়া আর রিয়াদের মধ্যে সম্পর্ক তত গভীর হচ্ছিল। রোহান এখন ঘর থেকে বের হয় না, ঘরে বসে নিজের রুমকে ফুটবল গ্রাউন্ডের মতো ইউজ করে, না ছক সাজায় সেখানে বসেই। পরের দিন তানিয়া সকাল সকাল উঠতেই রিয়াদ কল দিল। হ্যালো পরি, কি করো? এই তো ঘুম থেকে উঠলাম, তুমি কি করো? একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, তুমি প্লিজ আসবে? কি সারপ্রাইজ? সেটা আসলেই দেখতে পাবে। আচ্ছা, আমি আম্মুকে বলে দেখব। আমাকে তুমি 1 ঘন্টার ভিতরে জানো। আচ্ছা, দেখছি কি করা যায়। এরপর তানিয়া ব্রেকফাস্ট করতে বসে তার মাকে বলে, আম্মু, আজকে আমি আর আমার একটা ফ্রেন্ডের বাসায় থাকবো। কেন, কি হয়েছে তোর ফ্রেন্ডের? তোর বাসা থাকতে তোকে অন্যের বাসায় থাকতে হবে কেন? না মা, ও আমাকে ইনভাইট করছে ওর বাসায় যাওয়ার জন্য, কিভাবে না করি বলো? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, আর কাল সকাল সকাল ফিরে আসিস। আচ্ছা মা, তুমি কোনো টেনশন করো না। তানিয়া এর আগেও তার অনেক ফ্রেন্ডের বাসায় থেকেছে, তাই তার মা না করেনি। একটা রাতেরই তো ব্যাপার। ওইদিকে রোহান বসে বসে সব কিছু শুনছিল। সে চুপচাপ বসে আপেল কেটে খেয়ে যাচ্ছিল। তার এদিকে কি হচ্ছে সেটা দেখার সময় নেই, শুধু কান আছে তাই শুনছিল, কিন্তু কোনো খেয়াল নেই কে কোথায় গেল, কে কোথা থেকে আসলো। এসব বিষয় নিয়ে এখন আর সে মাথা ঘামায় না। কি হবে এসব করে? শেষে তো সেই তাকেই শূন্য হতে হয়। এর চেয়ে থেকেই
মানিয়ে নেওয়া ভালো। একটু পর নিজের রুমে যাওয়ার সময় সে একটা কথা শুনে চমকে গেল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা কি শুনলো সে? এটা করে সম্ভব? তানিয়ার ফোনে কথা বলছে। তানিয়া ফোনে রিয়াদকে বলছে, রিয়াদ, আমি আম্মুকে বলে ম্যানেজ করেছি, সন্ধ্যার পর তুমি এসে আমাকে নিয়ে যেও। রুহান স্তব্ধ। কি হলো এটা? তার মানে কি তানিয়া রিয়াদের সাথে রাতে থাকবে? এটা কি শুনলাম আমি? এটা কি করে সম্ভব? রিয়াদ ছেলেটা ভালো না, তাহলে তানিয়াকে নিয়ে কি করবে? আমাকে যে করেই হোক জানতে হবে, কিন্তু আমি এখন কি করব? কিভাবে ওদের ব্যাপারে জানবো? রুহান নিজের রুমে গিয়ে মাথায় হাত দিয়ে ভাবতে শুরু করলো। যতই চিন্তা করে এইসব কিছু থেকে দূরে থাকবে, ততই যেন আরও জড়িয়ে যাচ্ছে এসব বিষয়ে। সব কিছুর পর একটা চিরসত্য হলো যে তানিয়াকে ভালোবাসে। সেই ভালোবাসার টান হয়তো তার পিছু ছাড়ে না, কাউকে বলতে পারছে না, তাই বারবার আঘাত পাওয়ার পর ফিরে যায় সেই দুনিয়ায়। এখন তাকে যে করেই হোক তানিয়াকে বাঁচাতে হবে ওই রিয়াদের হাত থেকে। ওর কাছে গেলে না জানি কি ক্ষতি করে দেয় তার, কিন্তু কিভাবে বাঁচাবে সে? তারা কোথায় যাচ্ছে, কি করবে সে তো জানে না। তাই রোহান একটা বুদ্ধি করলো। সন্ধ্যার আগেই রোহান তার পরিচিত একজনের কাছ থেকে একটা বাইক ম্যানেজ করে এবং সেটা নিয়ে প্রস্তুত থাকে। যখনই তানিয়া বাড়ি থেকে বের হয়, রিয়াদের সাথে গাড়ি করে যাচ্ছিল পিছন পিছন রোহান তাদেরকে ফলো করে। শেষে গাড়িটা গিয়ে একটা নাইট ক্লাবের সামনে থামে। তারা একটা নাইট ক্লাবের ভিতরে যায়। এই জায়গাটা দেখে রোহানের এক প্রকার ঘৃণা চলে আসলো। শেষে কিনা এই জায়গা, ছি! না, আমি এসব কি ভাবছি? এতটা জঘন্য একটা স্থানে আমার তানিয়া আসতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। হয়তো তাকে জোর করে এখানে আনা হয়েছে। এই রকম হাজারো চিন্তা করে নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিল সে। ওইদিকে তানিয়ার নাইট ক্লাব দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়াদকে জিজ্ঞেস করে, রিয়াদ, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আরে তুমি চিন্তা করো না, কালকে তোমার বার্থডে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এখানে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছি। কিন্তু পার্টি তো অন্য জায়গায় করা যেত, এরকম একটা বাজে জায়গায় কেন পার্টির আয়োজন করবে? আরে আর কোনো জায়গা পাই নাই, বাসায় করলে তো আব্বু আম্মু দেখে ফেলতো, তাহলে কি আর সারপ্রাইজ বাকি থাকতো? এখানে আমার বন্ধু বান্ধব আর আমি, আর কেউ না। এখানেই তোমাকে ডেডিকেট করে একটা পার্টি দেব। তানিয়া মনের সংশয় কিছুটা দূর হলেও পুরোটা দূর হয়নি, তাই ভয়ে ভয়ে রিয়াদের সাথে গেল। না জানি আজ তার সাথে কি হয়ে যায়। ওইদিকে রোহান প্রস্তুত, কিন্তু এখানে অপরিচিত কাউকে ঢুকতে দিচ্ছে না তারা। তাই রোহান কিভাবে ঢুকবে সেই প্ল্যান করছিল। পার্টিতে তো বাইরের কাউকে অ্যালাউ না, তাহলে আমি কিভাবে এর ভেতরে যাব? কিভাবে দেখব তানিয়ার সাথে ওরা কি করে? আমি তানিয়াকে কিভাবে বাঁচাবো? আচ্ছা, একবার পিছন দিক দিয়ে যে কি দেখব, যদি কিছু পাওয়া যায়। যেই কথা সেই কাজ। তাড়াতাড়ি করে পিছনের দিকে গেল। সেখানে গিয়ে দেখতে পেল একটা ভাঙা দরজা। রোহান মনে কিছুটা আশার আলো পেল। রোহান সেই দরজা দিয়েই ঢুকে পড়ল ভিতরে, কিন্তু ভিতরে ঢুকে আর এক বড় বিপদ পড়ল। কারণ ভিতরে একটা রুমের মধ্যে এসে ঢুকেছে। এই রুমের দরজা বন্ধ। এখন এই রুমের দরজা ভাঙবে কিভাবে? ওইদিকে পার্টি সেন্টারে ঢুকতেই রিয়াদের সব বন্ধু বান্ধব ঘিরে ধরলো তাদের দুজনকে। সবাই অশ্লীল কথাবার্তা বলা শুরু করলো। তানিয়া এটা শুনে ভয় কাঁপতে শুরু করলো। ভয়ে ভয়ে রিয়াদকে জিজ্ঞেস করলো, রিয়াদ, তোমার বন্ধুরা এভাবে কথা বলছে কেন? তো তোমার সাথে কিভাবে কথা বলবে? এখানে কি তোমাকে প্রেমের বাণী শোনানোর জন্য এনেছি? এখানে আমরা সবাই তোমাকে নিয়ে মজা মস্তি করব। এসব কি বলছো তুমি? এতটা খারাপ জানলে তোমার সাথে আমি কখনোই আসতাম না। সেজন্যই তো ভালো মানুষের মুখোশ পরে এতদিন জোকারের মতো অভিনয় করে এসেছিলাম। তাহলে এসব কিছু কি তোমার সাজানো পরিকল্পনা ছিল? যাক, এতক্ষণে তোমার এটা মাথায় ঢুকলো। যাক, ভালোই হলো। এখন তাহলে যেটা করার সেটাই করো। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও প্লিজ। চিৎকার কর, যত ইচ্ছা চিৎকার কর, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। প্লিজ রিয়াদ, তুমি আমার সাথে এমনটা করো না। এটা করার জন্যই তো তোকে এতদিন ধরে পটিয়ে আসছি। আর যদি এটা করতে না পারি, তাহলে তো আমার এতদিনের পরিশ্রম বিফলে যাবে। চারদিক থেকে হাসির আওয়াজ আসছিল। রিয়াদের বন্ধু বান্ধব সবাই হাসছিল আর অশ্লীল সব অঙ্গভঙ্গি করছিল।
ওইদিকে রুহান দরজা ভাঙার পূর্ণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। একের পর এক লাথি দিচ্ছে, দরজা ভাঙছে না। অনেক দিন ধরে বন্ধ, তাই হয়তো দরজায় জ্যাম লেগে গেছে। সে খুঁজতে লাগলো পুরো রুমের মধ্যে একটা ভাঙা কিছু পাওয়া যায় কিনা। অনেক বড় একটা রুম, এইখানকার যত অপ্রয়োজনীয় জিনিস আছে সবগুলো এখানে রাখা। সেখান থেকে খুঁজতে খুঁজতে একটা লোহার রড পেল। সেই রড দিয়ে এসে দরজার লকে বাড়ি দিতে শুরু করলো। শেষে লকটা ভেঙে গেল। ততক্ষণে মুক্তি পেয়ে দৌড়ে গিয়ে নিচে নামতে চাইল রোহান, কিন্তু নিচে অনেক লোক, সে একা গেলে পারবে না, তাই রডটা দিয়ে আবার নিয়ে আসলো। রিয়াদ আস্তে আস্তে তানিয়ার দিকে এগোচ্ছে। তানিয়া ভয়ে ভয়ে বিছানার দিকে যাচ্ছে। তানিয়া নিরুপায় হয়ে চিৎকার শুরু করলো। তখন রিয়াদ গিয়ে তানিয়ার হাতটা ধরে তানিয়া ছিটকে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। জামার অনেকখানি ছিঁড়ে যায়, কাঁধের দিকের অনেকটা দেখা যাচ্ছে। রিয়াদ জিহ্বা বের করে সেদিকে তাকিয়ে আছে। তানিয়া কান্না করছে। রিয়াদ যখনই সেই খুলে যাওয়া অংশে হাত দিতে যায় তখনই মাথায় কিছু আঘাত পায়, সঙ্গে সঙ্গে উল্টে মাটিতে পড়ে যায়। পিছনে তাকিয়ে দেখে রুহান দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে, চোখ দুটো লাল হয়ে গেছে। রিয়াদ দেখলো তার সব বন্ধুরা মাটিতে শুয়ে চিৎকার করছে। রুহান তার শার্টটা খুলে ছুঁড়ে মারল তানিয়ার দিকে। তানিয়া তাড়াতাড়ি করে শার্টটা পরে নিল। সে এখনও কাঁপতেছে। রুহান অগ্নির চোখে তানিয়ার সামনে গিয়ে চিৎকার করে বলল, এই তোর বান্ধবীর বাড়ি, তাই না? ছেলেদের সাথে নোংরা জায়গায় এসে নোংরামি করার নাম বান্ধবীর বাড়ি? ভাইয়া, খবরদার, আমি কোনো কথা শুনতে চাই না। তোর কত বড় সাহস, তুই বাড়িতে মিথ্যা বলে একটা নাইট ক্লাবে চলে এসেছিস বান্ধবীর বাড়ির নাম করে? তোকে তো মেরে ফেললেও আমার রাগ কমবে না। রুহান রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল, আর তানিয়া চুপ করে শুধু ফুঁফিয়ে কান্না করে যাচ্ছিল। রিয়া তখন কোনো মতে উঠে নিজের নাইফটা তুলে তানিয়ার পায়ে ঢুকিয়ে দিল। তানিয়া হঠাৎ করে মাটিতে বসে পড়ল, রক্তে পুরো পা ভিজে যাচ্ছিল। রুহান এটা দেখে হুঁশ হারিয়ে ফেলেছে। হাতে থাকা রড দিয়ে রিয়াদের মাথায় আঘাত করলো। রিয়াদের মাথায় দ্বিখণ্ডিত হয়ে পড়ে রইল। আর রুহান তাড়াতাড়ি করে তানিয়াকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। একটু পর একজন ডাক্তার বের হয়ে রোহানের কাছে আসলেন। এসে তাকে উদ্দেশ্য করে বললেন, পেশেন্ট আপনার কি হন? আমার ওয়াইফ ডক্টর। ওর কি হয়েছে? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, ওনার পায়ের একটা শিরা কেটে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। আপনি যে করেই হোক ওকে সুস্থ করে তুলুন ডক্টর। আপনি এক্ষুনি চলে যান, আমাদের কাউন্টারে গিয়ে 3 লাখ টাকা জমা করে আসুন। আমরা অপারেশন শুরু করছি। এত টাকা এখন আমি কোথায় পাবো? কি করে এত টাকা ম্যানেজ করব? আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা ম্যানেজ করুন, আমরা অপারেশন শুরু করছি। আপনারা শুরু করুন, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, যা করবেন তাড়াতাড়ি করেন, পেশেন্টের অবস্থা মাথায় রাখবেন। আমি দেখি কি করা যায়। এরপর রোহন বেরিয়ে পড়লো টাকা ম্যানেজ করতে, কিন্তু এত টাকা সে কোথায় পাবে? পকেটে তার মাত্র 500-600 টাকা আছে। আমি এত তাড়াতাড়ি এত টাকা কিভাবে ম্যানেজ করব? আল্লাহ, তুমি আমাকে একটা উপায় বলে দাও। রুহান হাসপাতালের চারিদিকে হেঁটে বেড়াচ্ছে। তানিয়ার মাকে কল করছে আসার জন্য। তিনিও কান্না করতে করতে আসলেন। যে করেই হোক তাদের টাকাগুলো জোগাড় করতে হবে, না হলে যে তানিয়াকে চিরতরে হারিয়ে ফেলবে। রুহান পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হাসপাতাল থেকে বেরোনোর সময় একটা নোটিশ দেখতে পায়। দেখে মনে কিছুটা হলেও আশা পায়। নোটিশটাতে লেখা, কেউ যদি কিডনি বিক্রি করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন। আপনার চাহিদা অনুযায়ী যত টাকা ইচ্ছা দেওয়ার হবে। একটা মৃত্যু পথযাত্রীর জন্য কিডনির প্রয়োজন। রুহান 7-5 না ভেবে নিজের পকেট থেকে ফোনটা বের করে ওই নাম্বারে কল দিল। তখনই ওই পাশ থেকে একজন ভদ্রমহিলা ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? জি, আমি রুহান। কোন রুহান? আসলে আপনি মনে হয় কিডনির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের জন্য একটা কিডনির প্রয়োজন। আপনি কি কোনো খোঁজ পেয়েছেন? প্লিজ পেলে বলেন। আসলে আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আপনি যদি কিনতে চান তাহলে এখনই সিটি হাসপাতালে চলে আসুন। আরশি কোম্পানির মালিক রিমা চৌধুরী নিজের একমাত্র ছেলের একটা ড্যামেজ হয়ে গেছে, তাই একটা কিডনি ট্রান্সপ্লান্টেশন করার আবশ্যক। কিন্তু
এতদিন ধরে পাচ্ছিলেন না। আজ আগ বাড়িয়ে একটা ছেলে কল দেওয়ার কিছুটা অবাক হলেন। তাড়াতাড়ি করে টাকা নিয়ে হাসপাতালে গেলেন। হাসপাতালে গিয়ে তিনি আবার রুহানকে কল করলেন। রুহান তখন তারই অপেক্ষায় ছিল। কল পেয়ে তাড়াতাড়ি তার কাছে গেল। একজন মধ্যবয়সী মহিলা দেখে মনে হচ্ছে অনেক বড়লোক। রুহান গিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনি কি আমার সাথে কথা বলেছিলেন? রিমি চৌধুরী তাকিয়ে দেখলেন তার ছেলের বয়সী একটা সুন্দর ছেলে। ছেলেটাকে দেখে তার খুব মায়া হলো। তুমি কেন তোমার কিডনি বিক্রি করবে? ম্যাডাম, আমার টাকার খুব দরকার। আপনার সাথে আমি পরে কথা বলবো। এখন চলুন, আমার কিডনিটা নিয়ে নিন। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো। আমি চাই না আমার ছেলের জীবন বাঁচাতে অন্য কারো জীবন নষ্ট করতে। কথাটা শুনে রুহান কান্না করে রিমি চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, আপনি দয়া করে না করবেন না। আমার টাকার খুব দরকার। আমার সবচেয়ে প্রিয় মানুষটার অপারেশন শুরু হবে। ছেলেটাকে এভাবে মিনতি করতে দেখে আর না করতে পারলেন না। রিমি চৌধুরী হাতের সুটকেসটা এগিয়ে দিয়ে বললেন, এই নাও 10 লক্ষ টাকা, তুমি চাইলে আরও দিব। না না ম্যাডাম, আমার আর লাগবে না। রোহান সেখান থেকে 4 লক্ষ টাকা নিয়ে তানিয়ার অপারেশনের জন্য পেমেন্ট করে আসে আর নিজে ফিরে আসে। এসে ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের ব্যবস্থা করা হয়। এই দিকে তানিয়া অপারেশন হচ্ছে, অন্যদিকে রোহানেরও। অপারেশন শেষ হওয়ার পরের দিন সকালে রোহানের জ্ঞান ফিরে পাশে তাকিয়ে ওই ভদ্রমহিলাকে দেখতে পায়। রোহান ভাঙা ভাঙা গলায় বলল, এ কি, আপনি এখনো যাননি? না বাবা, তোমাকে এভাবে একা ফেলে আমি কিভাবে যাব? আমার একটা হেল্প করবেন? কি, তাড়াতাড়ি বলো। 202 নাম্বার কেবিনে রুগী কেমন আছে একটু দেখে আসেন। এসে আমাকে জানাবেন, কিন্তু আমার কথা কিছুই বলবেন না। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। মিস রিমা তাড়াতাড়ি 202 নাম্বারের কেবিনের দিকে হাঁটা ধরলেন। ওইদিকে তানিয়া জ্ঞান ফিরতে চারিদিকে তাকালো। তার পাটা নাড়াতে পারছে না। রোহানকেও চারিদিকে তাকিয়ে কোথাও দেখতে পারছে না। একটু পর ডাক্তার আসলেন। কেমন আছেন মিস? ভালো, কিন্তু আমি পা নাড়াতে পারছি না কেন? আপনার পায়ের একটা শিরা কেটে গিয়েছিল, আমরা অনেক কষ্ট অপারেশন করেছি। এখন কয়েক বছর হাঁটাচলা করতে একটু কষ্ট হবে। তার মানে আমি কি আর ফুটবল খেলতে পারবো না? না, আপনি আর কখনো কোনো দিন জোরে দৌড়াতে পারবেন না। ডাক্তারের কথায় তানিয়া কান্না করতে শুরু করলো। দরজার সামনে এসে মিস রিমা তানিয়াকে ডাক্তারের সাথে কথা বলতে দেখে ফিরে আসলেন। তাকে দেখেই রোহান উদ্বেগ নিয়ে প্রশ্ন করলো, ম্যাডাম, ও কেমন আছে? আরে তুমি কোনো চিন্তা করো না, সে খুব ভালো আছে। রুহানের অনেক ইচ্ছে হচ্ছে তার সাথে দেখা করার। তাই রিমা চৌধুরীকে রিকোয়েস্ট করতেই তিনি একটা হুইল চেয়ার নিয়ে তাকে নিয়ে গেলেন তানিয়ার সামনে। তানিয়ার মা তখন বাইরে গিয়েছিলেন। রোহানকে এই অবস্থায় দেখে তানিয়ার জিজ্ঞেস করলো, ভাইয়া, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, পায়ের ব্যথাটা হালকা বেড়েছে, তাই চেয়ার নিয়ে হাঁটছি। তানিয়া তখন কান্না করতে করতে রোহানকে বলল, ভাইয়া, আমি আর কোনো দিন ফুটবল খেলতে পারবো না। রিয়াদ আমার সাথে কেন এমন করলো? আমি তো ওকে ভালোবেসেছিলাম নিজের জীবনের থেকেও বেশি, কিন্তু ও আমার সাথে এমনটা করলো। তানিয়া আর ফুটবল খেলতে পারবে না। এটা শুনে কষ্ট লাগলেও এইসবের মধ্যে ওই জঘন্য ছেলেটার কথা মুখে আনায় অনেক কষ্ট পেল রুহান। সে তার জন্য এত কিছু করলো, কিন্তু তার কথা একবারও ভাবছে না। ঘুরে ফিরে ওই খারাপ ছেলেটার কথাই ভাবছে। তাই রুহান জেদ করে সেখান থেকে চলে আসলো। বাড়িতে এসে একটা কিছু করে চলে গেল বাকি টাকাগুলো নিয়ে ইন্ডিয়াতে। সেখানে গিয়েছে 1 মাস হয়ে গেল। এখন অনেকটা সুস্থ হয়ে গেছে সে। এখন সে আস্তে আস্তে দৌড়াতে পারে। তার নেশাটা আবারও আঁকড়ে ধরলো। এটা নিয়ে এখন তাকে বেঁচে থাকতে হবে। ফুটবলকে নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন বেছে নিয়েছে। যদিও ডাক্তাররা তাকে এই বিষয়ে নিয়ে অনেক সতর্ক করেছে, তবুও রোহান নাছোড়বান্দা। ওইদিকে 1 মাসে অনেক কিছু ঘটে গেছে দেশে। তানিয়া বাসায় ফিরে যখন নিজের রুমে গেল, তখন বিছানার নিচে একটা চিরকুট আর কিছু টাকা পেল। চিরকুটটা রোহানের লেখা। তানিয়া চিরকুটটা খুলে দেখলো সেখানে কয়েকটা জায়গায় দাগ, আর তার মানে এটা লেখার সময় রোহান কান্না করেছে। আচ্ছা তানিয়া, সত্যিই কি তুমি আমাকে বুঝতে পারোনি, নাকি কখনো বোঝার চেষ্টাও করোনি? ভালোবাসা কেন এমন হয়? কেউ হাসে, আবার কেউ কাঁদে। যে যাকে চাই সে পায় না, যে যাকে নিয়ে ভাবে সে হয়তো অন্য কাউকে নিয়ে ভাবে। সত্যি সে কি কখনোই বুঝবে না যে তাকে কেউ একজন ভাবে? নাকি ভালোবাসা এরকমই, নীরবে চোখের জল ফেলে যাবে,
আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছো? আমার সেই ভালোবাসাকে তুমি কখনোই মূল্য দাওনি, উল্টো আমাকে দিয়েছো এক বুক ভরা হতাশা আর বেদনা। ভালো থেকো প্রিয়, চলে যাচ্ছি অনেক দূরে, সেখান থেকে আর হয়তো কখনোই ফিরবো না, হয়তো বা সেখানেই আমার লাশ দাফন করা হবে। তবে এই আশা করব আগামীতে যাকে তুমি পছন্দ করবে সে একজন সঠিক মানুষ হবে, যে তোমাকে নিজ থেকে ভালোবাসবে, তোমার দেহটাকে নয়। 2 দিন কারো কথার জালে আটকে যেও না, আগে সঠিক মানুষ চেনো, তারপর ভালোবাসার কথা গ্রহণ করে। যাক, সব কিছু পর তুমি ভালো আছো, ভালো থেকো, এটাই আমার কাম্য। ইতি, তোমার অবহেলা রোহান। আর হ্যাঁ, এখানে 2 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে তোমার প্রয়োজনে খরচ করে নিও। আমি জানি তোমাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মতো একজন সাধারণ মালিক ছেলেকে তুলে এনে তোমরা তোমাদের পরিবারের এতদিন যে এত টাকা খরচ করে গেছো, আমি কখনো সেগুলো শোধ করার চেষ্টাও করব না। তোমাদের কাছে আমি চিরজীবন ঋণী হয়ে থাকতে চাই। শুধু এগুলো গ্রহণ করো আমার দেওয়া ছোট্ট উপহার হিসেবে। তানিয়া চিঠিটা পড়ে কান্না করতে শুরু করলো। এতদিন সে একজন নিঃস্বার্থ প্রেমিককে অবহেলা করে এসেছে, একজন জঘন্য মানুষের জন্য। আজ যখন সে তার ভালোবাসার কথা সে প্রকাশ করেছে, তখন সে অনেক দূরে চলে গেছে। তুমি কেন এমনটা করলে রুহান? আমি কি তোমায় ফিরিয়ে দিতাম বলো? তবুও তুমি আমার কাছে এসে দূরে চলে গেলে। আমার জন্য তুমি অপেক্ষা করেছো কি? ভেবেছো আমি অপেক্ষা করতে পারি না? যতই দূরে যাও না কেন, আছি তোমার পাশে, যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে। কাছে আমায় পাবে তুমি, হাত বাড়াবে যেই। যদি না পাও, জানবে সেদিন আমি আর নেই। ওইদিকে রুহান একটা ক্লাবে জয়েন হয়েছে। ইন্ডিয়ার মানুষগুলো তাকে খুব আপন করে নিয়েছে। তার অসাধারণ ফুটবলীয় নৈপুণ্য মুগ্ধ করেছে হাজারো দর্শকের মন। সেই সুবাদে সে দল পেয়ে যায় ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ ফুটবলে। সেখানে কলকাতার হয়ে দারুণ সব গোলের মহড়ায় মুগ্ধ করছিল ভারতবাসীর মন। প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের আগের দিন রাত। যেই রোহান দেশের সাইড বেঞ্চের প্লেয়ার, আজ সে কলকাতার মতো দলের 7 নম্বর জার্সি পরে নামবে। আজ কেন জানি তার শুধু তানিয়ার কথা মনে হচ্ছে। ড্রেসিং রুমে অনেক প্লেয়ারদের সাথে শুয়েছিল। আস্তে করে উঠে বাইরে ছাদে চলে গেল। ছাদে দাঁড়িয়ে জ্যোৎস্নায় উজ্জ্বল রাতটা উপভোগ করছিল। তার উপভোগের ধরন একটু অন্যরকম। সে উপভোগ করে তার চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলো। প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এত ব্যাকুলতা। হারিয়ে যায় ভাবনার সাগরে তোমায় ভেবে, মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নেই। কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে? আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলি। তুমি হিনা নিঃস্ব লাগে নিজেকে, শূন্যতে আসেন আমি এই হৃদয় জুড়ে। তুমি কি কোনোদিন বুঝবে না আমায়, নাকি অন্য একজনকে খুঁজে নিয়েছো? ওইদিকে একই অবস্থা তানিয়ার। ছাদে দাঁড়িয়ে সেও আনমনে কান্না করতে করতে জ্যোৎস্না দেখছিল। মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই। কেন কাটে না সময়? 7টি রঙে তোমাকে খুঁজে বেড়াই। বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমানী হই। রাত কাটে নির্ঘুম, আমি নিশ্চুপ নিঃশব্দে ভেবে যাই। কাছে চাই তোমার এতটাই, মনে পড়ে তোমায়, সত্যি বলছি খুব মনে পড়ে তোমায়। তোমার কি মনে হয় আমার কথা? এরপর দুইজন রুমে আসে। সন্ধ্যায় ম্যাচ শুরু হয়। কলকাতার মাঠ লক্ষ কলকাতাবাসীর মুখে একটাই কথা, রোহান গোল ফার্স্ট। ইন্ডিয়ার ফুটবল ফেডারেশন বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে রিয়াল মাদ্রিদ কোচ রোহান মাঠে নামে একের পর এক মনোমুগ্ধ করা ড্রিবলিং দর্শক সারিতে বসা লক্ষ মানুষের চোখে শান্তি এনে দিল। ম্যাচের 70 মিনিটে তার একমাত্র গোলে জয় প্রায় কলকাতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ডু ইউ ওয়ান্ট টু প্লে ইন রিয়াল মাদ্রিদ? উই উইল হেল্প ইউ টু গ্রো আপ। ইংরেজি না জানা রোহান সেটা বুঝতে পারল না। তখন পাশ থেকে একটা ছেলে বুঝিয়ে দিল তাকে। রোহান তো আত্মহারা হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। সেদিন যদি সে ইনজুরি না পড়তো, এত ঘটনা ঘটতো না, আর সেও এখানে আসতে পারতো না। হ্যাঁ স্যার, আমার অনেক দিনের স্বপ্ন আমি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠে নামবো। আমি সবসময় খেলার জন্য প্রস্তুত। এটা কোচকে একটা লোক ট্রান্সলেট করে বুঝিয়ে দিল। তখন রিয়াল কোচ হাসি মুখে জবাব দিলেন, ওকে মাই ট্যালেন্টেড বয়, গেট রেডি টুমোরো, উই উইল গো টু মাদ্রিদ।
কথাটা শুনে তো নির্বাক হয়ে গেছে রোহান। সে এত বড় একটা ক্লাবে, এরপর থেকে দেশে বিদেশে হাজারো পত্রিকা হেডলাইন তার। এই অসাধারণ নৈপুণ্য যেন চোখ এড়ায়নি তানিয়ারও। সে কিছুটা মনকে শান্ত করতে পারলো, এটা ভেবে যে তার প্রিয় মানুষটা ভালো আছে। কিন্তু সে কি এখনও তার কথা মনে রেখেছে? সে তো এখন এত বড় একজন খেলোয়াড়। মাদ্রিদ শহরে গিয়ে স্পেনের মানুষের আতিথেয়তায় সে মুগ্ধ হলো। লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য এসেছে। এটা ভাবতে তার মনে অন্যরকম শিহরণ জাগছে। এত কিছু পেয়েও না পাওয়ার আক্ষেপ একটাই, তার নাম তানিয়া। এখন কর্মব্যস্ততা তার কথা প্রায় ভুলে গেছে, কিন্তু যখনই একা হয়, চারিদিকে কেউ না থাকে, ঠিক তখনই মনে পড়ে প্রিয় মানুষটাকে। দেখতে দেখতে একটা বছর কাটিয়ে দিল স্পেনে। দেশের মানুষের অদম্য ভালোবাসার কাছে হার মেনে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। মূলত তার একটা ইচ্ছা, যদি না চাইতেও দেখা হয়ে যায় তার সাথে। দেশে আসার কথা শুনে তানিয়া অধীর আগ্রহে অপেক্ষা করে, এই বুঝি সে এলো। কিন্তু না, সে তো এখনও অনেক বড় খেলোয়াড়। হাজারো কোটি মেয়ে তার জন্য জীবন দিতে প্রস্তুত। এখনও মাঝে মাঝে মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, মনে হয় এই বুঝি তোমার নাম্বারটা। আমার মোবাইলে ভেসে উঠল ক্রিং ক্রিং আওয়াজ করে। তাকিয়ে দেখি মোবাইলটা নিশ্চিন্তে তোমার মতো করেই ঘুমাচ্ছে। তখন তোমাকে খুব মিস করি। আই মিস ইউ। রোহান আর থাকতে পারল না। দেশে এসেছে অথচ ওই বাড়িতে যাবে না, এটা কি করে হয়? রোহান বাড়িটার সামনে এসে কলিং বেল দিতেই তানিয়ার মা দরজা খুলে দিলেন। সামনে মানুষটাকে দেখে চাপটে জড়িয়ে ধরলেন। তানিয়া কোথায়? রুমে আছে, যাও। রোহান রুমে যেতেই দেখল তানিয়া ঘুমিয়ে আছে, পুরো বিছানা ভর্তি তার ছবি। রোহান তার ঘুমন্ত মুখটার দিকে তাকালো। কি মায়াবী, কি স্নিগ্ধ! এটাতেই তো পাগল করেছো আমাকে। রোহান গালে হাত দিয়ে চোখ মেলে তাকালো। তানিয়া রোহানকে দেখে চাপটে জড়িয়ে ধরলো। রোহানের মনে কেমন জানি একটা সুপ্ত অভিমান কাজ করছিল। সে ছাড়িয়ে চলে